প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। কেমন আছো তোমরা? এই কোভিড-19 কালে আমরা দ্বিতীয় প্রবাহের মুখোমুখি। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস গত মার্চ মাস থেকে আমাদের দেশে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমাদের জীবনযাত্রায়, আমাদের কাজকর্মে পরিবর্তন আনতে হয়েছে। আজকে ক্লাসরুমে তোমরা বসে আছো মাস্ক পরে, এবং অনেক নিয়মকানুন, আমাদের স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হচ্ছে। এটা আমাদের নাও অনওয়ার্ড সেটা মেনে চলতেই হবে। আগামীতে আমাদের জীবনযাত্রা হয়তো এই পরিবর্তনটা ধরে রাখতে হবে, তোমাদের নিজেদের জন্য, নিজেদের পরিবার পরিজনের জন্য, সবার জন্যই, আফটার অল সারা দেশের জন্য। একটা পরিবারের একজন সদস্য যদি কোভিড-19 আক্রান্ত হয় এবং তাহলে পুরো পরিবার ঝুঁকির মুখোমুখি হয়। আমরা চেষ্টা করব নিজ নিজ অবস্থান থেকে নিজেকে সুরক্ষিত রাখব, সেই সাথে আমাদের পরিবার পরিজন, প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী, সোসাইটির যত মানুষজনের সাথে আমাদের ইন্টারাকশন হয়, নানান ধরনের রিলেশনশিপ থাকে, সেগুলোকে আমাদের মাথায় রেখে এই ব্যাধি থেকে, এই মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। যাই হোক, এই সচেতনতা আমাদের সমুন্নত থাকুক। আজকে আমি রফিকুল ইসলাম, পরিচালক, সিলেট রেঞ্জ, সিলেট বিভাগের হবিগঞ্জ এবং সিলেট কেন্দ্রের 58 জন প্রশিক্ষণার্থী, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আজকের টপিক এক্সেল ফর এক্সেলেন্স ইন প্রফেশন। গত সেশনে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি প্রফেশন এবং অকুপেশন, প্রফেশন, অকুপেশন, ভকেশন, এই সমস্ত টার্মগুলো লেখাপড়া শেষে আমাদেরকে যখন কর্মজীবনে প্রবেশ করতে হয়, আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারি না যে কে কোন পেশায় আমরা নিয়োজিত হব। এবং এটাও বলেছি, বাংলাদেশে বর্তমানে প্রায় 25 মিলিয়ন তরুণ, যাদের বয়স 18 থেকে 35, এই বয়সের তরুণ যারা পেশাগত জীবনে প্রবেশ করার জন্য উন্মুখ, প্রস্তুত। তো সেই তুলনায় নিশ্চিতভাবে যে আমরা যদি হচ্ছে বিভিন্ন পেশার কথা বলি, প্রথমে আসে চাকরি, তার চাকরির মধ্যে আসে সরকারি চাকরি। কারণ সরকারি চাকরি অনেকটা নিরাপদ। মানুষের জীবনে 59 বছর পর্যন্ত অর্থনৈতিকভাবে একটা নিরাপত্তা বোধ করে সবাই, সেই জন্য এটা রেটিং এর সবার উপরে থাকে। এর বাইরেই থাকে ব্যাংকিং এবং কর্পোরেট যে সমস্ত জব আছে, ইন্ডাস্ট্রিয়াল জব, সেগুলো, টেকনিক্যাল জব, সেই সব বিষয়গুলো আসে। তো এই 2.5 কোটি বা 25 মিলিয়ন তরুণ, এটা কিন্তু এই 2020-তেই শুধু না, প্রতি বছরই কিছু কমে কিছু বাড়ে, বাট মোরাললেস এরকম থাকে। কারণ আমাদের প্রায় 2 শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েটস বের হয়, তারপরে স্কুল এবং কলেজ লাইফের ড্রপ ডাউন আছে। এইসব মিলেই লেখাপড়া যারা করছে অথবা লেখাপড়া থেকে ড্রপ ডাউন হয়েছে, সবাই কিন্তু একটা কর্মজীবনে প্রবেশ করার তাগিদ অনুভব করে। এটা আমাদের প্রত্যেকের জীবনে আসে। তো তোমরা এই যে সিলেট বিভাগের 4টা জেলা থেকে যে আমাদের 30 জন করে 2টা কেন্দ্রে 60 জন থাকার কথা, কিন্তু কোভিড-19 কারণে 2-3 জন প্রশিক্ষণার্থী আমাদের কম আছে। কিন্তু এই যে
দুটো কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করতে এসেছো আইসিটি বিষয়ে, কম্পিউটার বেসিক ট্রেনিং এ। আমার মনে হয় তোমাদের এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে নিজের স্কিল ডেভেলপ করা, এবং সেটা কিসের জন্য, যে একটা পেশায় নিয়োজিত হওয়ার জন্য। তো অবভিয়াসলি যে এই কম্পিউটার ট্রেনিং করে কেউ মনে করবে না, বা কারো এরকম প্রত্যাশা নেই যে তুমি গিয়ে কৃষি কাজ করবে অথবা এ ধরনের কোনো কাজ করবে। বেশিরভাগেরই হবে যে এই কম্পিউটার লার্নিং এবং কম্পিউটার স্কিল যদি ডেভেলপ হয় তাহলে একটা জব পাওয়া যাবে। সেই স্ট্যাটিস্টিক্স আমরা বিশ্লেষণ করব কোনো এক সময়, তোমাদের প্রত্যাশা কি সেটা জেনে তার উপরে আমরা কাজ করব। So far you are learning ICT এবং কম্পিউটার বেসিক কম্পিউটিং এর অন্যতম একটা বিষয় মাইক্রোসফট অফিস। এই প্রশিক্ষণ কেন্দ্রে আসার পরে আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন, উভয় কেন্দ্রে ইনস্ট্রাক্টরগণ প্রথম তোমাদেরকে পরিচিত করেন ডিভাইসের সাথে, হার্ডওয়্যারের সাথে, একটা কম্পিউটার দেখতে কেমন, কম্পিউটার কি ল্যাপটপ, ডেস্কটপ, তারপরে তার কম্পোনেন্ট গুলো যে মাউস, কিবোর্ড, এগুলো সব যেগুলা স্পর্শ করা যায় সেগুলা হার্ডওয়্যার, এইসবগুলো তোমরা শিখেছো। তারপরে তোমরা শিখেছো যে অপারেটিং সিস্টেম, উইন্ডোজ সম্পর্কে আমাদের প্রশিক্ষণে শেখানো হয়। তো উইন্ডোজ কিভাবে সেট আপ করতে হয়, তারপরে উইন্ডোজ সেট আপ করার পরে সেখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো সবই তোমরা এই কোর্সে শিখেছো। তারপরে যেটা দিয়ে শুরু হয়, তোমাদেরকে টাইপ শেখানো হয়, কারণ কম্পিউটিং এর অন্যতম বিষয় হলো কমান্ড দেওয়া। আর কমান্ড সেটা সাধারণত টেক্সট ফরম্যাটেই দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিতে এখন টেক্সট ছাড়াও কমান্ডের, ভয়েস কমান্ড, জেস্টার, পশ্চার, অনেক কিছু কমান্ড এখন প্রয়োগ করা যায়, সেগুলা হাই এন্ডেড বিষয়। কিন্তু সচরাচর এবং বেশিরভাগ ক্ষেত্রে যে কমান্ড দেওয়া হয় সেটা হচ্ছে কোনো টাইপ করে, তাই টাইপ শেখানো হয়। আর মাইক্রোসফট অফিসের ব্যবহার পেশাগত জীবনে সবচেয়ে বেশি। যে পেশাতে যার কম্পিউটারের সংশ্লিষ্টতা আছে তাকে মাইক্রোসফট অফিসের, মাইক্রোসফট ওয়ার্ডটাকে প্রথম শেখানো হয়, এবং ওয়ার্ডে তোমরা জানো যে ডকুমেন্ট তৈরি করতে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। আর মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের এর আগে যে অফিসে যে কাজগুলো ব্যবহার হতো সকল দপ্তরে, সেটা হচ্ছে টাইপরাইটার এক সময় সভ্যতার যে সভ্যতার ইতিহাসে একটা মাইলস্টোন যোগ করেছিল টাইপরাইটার, কিন্তু বর্তমানে টাইপরাইটারকে রিপ্লেস করেছে কম্পিউটার। কাজ একই, টাইপরাইটারও টাইপ করা হতো, কম্পিউটারও টাইপ করা হয়, কিন্তু প্রযুক্তিগতভাবে টাইপ করলে পরে এখানে হচ্ছে যে নান্দনিক বিষয়, নির্ভুলতার বিষয়, তারপরে অনেক বিষয় আসে, যে কারণে এখন হচ্ছে যে টাইপরাইটারটা আর ব্যবহৃত হয় না। কিন্তু টাইপরাইটারের ফর্মুলাতেই টাইপ গুলো করা হয়। টাইপরাইটারে যে টাইপিং এর যে কলা কৌশল, কম্পিউটারে কিন্তু টাইপরাইটারের কলা কৌশলই এখানে প্রয়োগ করা হয়েছে। তাই যারা টাইপ জানতেন সহজেই তারা কম্পিউটারে টাইপ করতে পারেন। তো সেই টাইপের সাথে বিভিন্ন ভাষায়, বিশেষ করে তোমাদেরকে শেখানো হয়েছে ইংরেজি এবং বাংলা ভাষা। কম্পিউটারের ইন্টারন্যাশনাল যারা ইউজার বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি ভাষার কম্পিউটার ব্যবহার করে, বাট কম্পিউটারের ভাষা কিন্তু ইংরেজি না। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি, 0 এবং 1। তবে ব্যবহারকারী ইন্টারফেসে আমরা যা দেখি, স্ক্রিনে যা দেখি, সেখানে আমরা দেখতে অভ্যস্ত হচ্ছে বাংলা এবং ইংরেজি। তো পৃথিবীর যে ভাষাভাষীর, যে সংস্কৃতির মানুষ যেখানে আছেন, সবাই নিজ নিজ ভাষাতেই কম্পিউটার ব্যবহার করেন। যারা হিন্দি ভাষী তারা হিন্দি ভাষায়, যারা আরবি ভাষায় কথা বলেন আরবি ভাষায়, এরকম ফ্রেঞ্চ, তারপরে সকল ভাষায়, সকল দেশের নিজ নিজ ভাষায় কম্পিউটারের
ইন্টারফেস ব্যবহারের সুযোগ রয়েছে এবং এই জন্যই কম্পিউটিংটা হচ্ছে ইউনিভার্সাল। এক দেশে কম্পিউটার শিখে সারা পৃথিবীতে কাজ করা যায়, সেই বিষয়গুলোতে আমরা আসব। তো মাইক্রোসফট ওয়ার্ড সবচেয়ে গুরুত্ব দিয়ে শেখানো হয় আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলোতে। শেখানো হয় যে সরকারি চাকরিতে যেমন অফিস সহকারী অথবা কম্পিউটার অপারেটর, এই নিয়োগগুলোই হয় বেশিরভাগ ক্ষেত্রে চিঠিপত্র টাইপ করার জন্য, নোটশিট টাইপ করার জন্য, প্রতিবেদন টাইপ করার জন্য, নানান ধরনের রিপোর্ট তৈরি করার জন্য, ডিজিটাল রিপোর্ট, এবং সেগুলোকে হচ্ছে প্রিন্টেবল করা। সিংহভাগ কাজ হয়ে থাকে মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা দেখেছো টেক্সট ফরম্যাটিং গুলো কিভাবে ছোট বড় বোল্ড কালার চেঞ্জ করা, তারপরে সেখানে ছবি যুক্ত করা, টেবিল যুক্ত করা, এগুলো সবই তোমরা শিখেছো। এটা একটা প্রফেশনের জন্য হতে পারে, যে একটা পেশা অফিস সহকারী অথবা এই রিলেটেড যারা কাজ করেন, যে ডকুমেন্টস তৈরি, এখানে হচ্ছে যে ফাইল খুললে পারেই সেখানে ফাইলটার নামটাই হয় ডকুমেন্ট। মাইক্রোসফট এইভাবে ফাইল নেমিং গুলো করেছেন। তো ডকুমেন্টস এবং এক্সটেনশন গুলো তোমরা লক্ষ্য করে থাকবে বা তোমরা শিখেছো। ফাইল এক্সটেনশন গুলো হয় .doc ডক। তো এক এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনটাতে কোন ধরনের ফাইল হিসেবে আমরা কম্পিউটারে সংরক্ষণ করতে চাই, সেই ফাইল এক্সটেনশন গুলো সেরকমই হয়ে থাকে। যেমন পাওয়ার পয়েন্ট হলে পরে পিপিটি, তারপরে এক্সেল এ হলে পরে এক্সেল এক্স, হ্যাঁ, ফটোশপে হলে পরে সেখানে নানান ধরনের হয়, পিএইচডি হয়, তারপরে পিএনজি হয়, তারপরে জেপিজি, এরকম নানান ধরনের ফরম্যাট, এগুলো ফাইল এক্সটেনশন বলে। এবং সেই প্রয়োজন, বিভিন্নটা প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে এর হচ্ছে ভিন্নতা রয়েছে। তো একইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের পরেই আসে মাইক্রোসফট এক্সেল। আমার লার্নিং অনুসারে আমি কম্পিউটার শিখেছি 2000 সালে, মানে আজ থেকে 20 বছর আগে। আমি সিভিল সার্ভিসে যুক্ত হওয়ার পরে, যোগদান করার পরে আমাদের যে বিপিএটিসি তে বেসিক ট্রেনিং হয়, ফাউন্ডেশন ট্রেনিং হয়, তা সেই ট্রেনিং এ প্রথম কম্পিউটার শেখা। এর আগে শখের বশবর্তী আমি টাইপ শিখেছিলাম ইউনিভার্সিটি থেকে। যখন পড়াশোনা শেষ, কোনো জবে যেন শখের বশবর্তী হয়ে ইংরেজি টাইপ শিখেছিলাম, বাংলা পারতাম না। তারপরে বেসিক ট্রেনিং এ যাওয়ার পরে কম্পিউটার ল্যাবে আমাদেরকে এই যে তোমাদের মতোই এরকম ট্রেনিং করানো হলো, সেই অনেক স্মৃতিবহুল সেই সময়গুলো। তারপরে আমরা তখন যে কম্পিউটারে শিখেছি, এখন তো উইন্ডোজ 10, তারপরে অফিস 2016, 19 চলে আসছে, এগুলো তোমরা ব্যবহার করছো, তোমরা শিখছো। আমি শিখেছি অফিস 95, অফিস 95 দিয়ে আমাদের হাতে খড়ি কম্পিউটারে। এবং এখনকার তুলনায় তখন হচ্ছে এগুলো এত ফিচার, এত কিছু ছিল না। তবে একইভাবে আমাদের ওই যে, আমি যেহেতু আগে ইংরেজি টাইপ শিখেছিলাম টাইপরাইটারে, তো কম্পিউটারের এমএস ওয়ার্ড শিখতে আমার বেশি সময় লাগেনি, খুব সহজে শিখেছি। তারপরে ব্যক্তিগত আগ্রহেই এবং প্রশিক্ষণ কোর্সে ছিল এই এক্সেল, পাওয়ার পয়েন্ট। একজন সরকারি কর্মকর্তা বা আমাদের পিএটিসি তে যে ট্রেনিং গুলো করানো হয়, যে কাজ অ্যাক্টিভিটিস গুলো হয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রেজেন্টেশন করতে হয়, যে কারণে পাওয়ার পয়েন্টটাও সেখানে খুব গুরুত্ব সহকারে শেখানো হয়েছিল। এবং ইউল বি সারপ্রাইজ টু নো যে পিএটিসি তে তখন আমরা এই পাওয়ার পয়েন্ট শিখেছি, কিন্তু প্রেজেন্টেশন করতাম ওএইচপি তে, ওভারহেড প্রজেক্টরে। এখন তোমরা এটা গুগলের সার্চ দিয়ে দেখতে পাবা, কিন্তু কোনো অফিসে এটা দেখতে পারবে বলে আমার ধারণা হয় না। ওএইচপি এখন মার্কেট আউট। এখন যে প্রজেক্টর তোমাদের সামনে তোমরা যে স্ক্রিনে দেখছো, যদি স্ক্রিনে দেখে থাকো, এই প্রজেক্টরটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। কম্পিউটারে আমি যা কিছু করছি সেটাই হচ্ছে যে ওখানে স্ক্রিনে শো করছে। আর আমরা করতাম তখন হচ্ছে যে
ওভারহেড প্রজেক্টর হচ্ছে একটা স্বচ্ছ শীট, প্লাস্টিকের স্বচ্ছ শীটে হাতের এই মার্কার পেনের মতো মোটা কলম দিয়ে লেখা, তারপর ডিজাইন করা, তথ্য উপাত্ত, সেখানে গ্রাফ চার্ট সবকিছুই তৈরি করতে হতো ম্যানুয়ালি। তারপরে একটা আলোর প্লেটের উপরে রাখলে ওই স্ক্রিনে যেভাবে দেখছো ওইভাবে তথ্যগুলো দেখা যেত। এটা আমি 2000 এর কথা বলছি, আজ থেকে 20 বছর আগে। তো সেই সময় এক্সেল শিখছি একই সাথে। আমার কম্পিউটার লার্নিং এর শুরু থেকে আমার কাছে মনে হয়েছে যে এক্সেল ইজ এক্সিলেন্ট, মানে এক্সিলেন্ট সফটওয়্যার, মাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই আমার বেশ মানে সুদীর্ঘ এই কর্মজীবনে এক্সেলকে আমি পাশে রেখেই আমার দাপ্তরিক কাজকর্ম আমি করেছি। এক্সেলের নানান বিষয় বোঝার চেষ্টা করেছি, তবে এটা একটা সমুদ্রের মতো। আর বর্তমানে এই 2020-তে এসে এক্সেলের এত ফিচার বের হয়েছে যেটা বলে শেষ করা যাবে না, এবং সবার জন্য সব দরকারও নাই। তা আজকে এক্সেল শেখানোর মতো সময় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হইনি যে এক্সেল শেখাবো না, কারণ এক্সেল শেখানোর জন্য আমাদের ইনস্ট্রাক্টর শেখাচ্ছেন। কিন্তু আমি তোমাদেরকে তোমাদের দৃষ্টি সম্প্রসারিত করতে চাই, তোমাদের চোখ খুলে দিতে চাই যে এই কম্পিউটার কোর্স করার পরে যদি কেউ চাকরি পাও, চাকরি করতে, আমরা অবশ্যই আশা করি যে তোমরা সবাই নিজের প্রত্যাশা অনুযায়ী জব মার্কেটে ঢুকতে পারবে। তবে সেই প্রত্যাশা 100% আমরা বলতে পারি না, কারণ বর্তমানে জব মার্কেটের যে ক্রাইসিস, ওই স্ট্যাটিস্টিক্সে তোমরা বুঝতে পারো 2.5 কোটি জব শিকার, যেখানে জবের ক্ষেত্র খুবই সীমিত। যারাই ঢুকতে পারবে তাদের ক্ষেত্রে কোন পেশাতে গেলে তোমাকে কি কি শিখতে হবে সেটা হচ্ছে যে চাকরিতে প্রবেশের আগেও শিখতে পারো, বা চাকরিতে যোগদান করার পরেও তোমাকে শিখতে হতে পারে, সেটা তোমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। আদারওয়াইজ এখন এই বেসিক কম্পিউটিং এ যা শিখবে এই শিক্ষাটুকু তোমাকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারবে না। আর যে কোনো বেসিক ট্রেনিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক প্রশিক্ষণ মানে মূল বিষয়গুলোকে ধারণা দেওয়া হয়, তারপরে বিশেষায়িত প্রশিক্ষণ অথবা শিক্ষা সেগুলা হচ্ছে যে পরে প্রয়োজন অনুসারে করা হয়। যেমন তোমরা এখন যারা অনার্স মাস্টার্স এর স্টুডেন্ট অথবা ইন্টারমিডিয়েট পাস করেছো পড়ছো, তোমাদের কাছে এখন মনে হবে যে প্রাইমারি স্কুলের দরকার কি? প্রাইমারি স্কুলে খালি সরে অ্যালফাবেট শেখানো হয়, তারপরে নিউমারিক গণিত শেখানো হয়, সেখানে নামতা, হ্যাঁ, এগুলা শিখে লাভ কি? আসলে চিন্তা করে দেখো যে ওই জীবনের 5-6টা বছরে যদি ওই জিনিসগুলো না শিখলে এখন তুমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, হ্যাঁ, এগুলো কিছুই পড়তে পারতে না। তো প্রাইমারি শিক্ষাটা তো আসলে মৌলিক শিক্ষা, যেখানে বাবা মা শেখান, তারপরে শিক্ষকরা শেখান। ধাপে ধাপে হচ্ছে যে মানুষের মানসিক বিকাশ, জ্ঞানের বিকাশ, এগুলোর জন্য শিক্ষার ব্যবস্থা। তো এই কম্পিউটিং এর ক্ষেত্রেও তাই, যে আজকে শুধুমাত্র আমি এক্সেল নিয়ে কেন কথা বলছি, কারণ পেশাগত জীবনে হচ্ছে যে এক্সেলের অসাধারণ প্রয়োগ রয়েছে এবং অসাধারণ এটা কি বলবো যে গুরুত্ব রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড শিখে তো শুধু টাইপিস্ট হওয়া যাবে, যে চিঠিপত্র টাইপ করা বা এগুলো করা যাবে, কিন্তু এক্সেল হেল্প করবে হচ্ছে যে ম্যানেজমেন্টে। তো চাকরির বাইরেও যারা হচ্ছে যে বিজনেসে যুক্ত হবে তাদের জন্য এক্সেল প্রয়োজন, যারা কর্পোরেট জবে যুক্ত হবে তাদের জন্য এটা শেখা খুবই প্রয়োজন। আর এক্সেলটা এ পর্যন্ত যা শিখেছে, এবং গতকালকে আমি তোমাদের ইনস্ট্রাক্টরদের সাথে একটা ছোট্ট মিটিং করে জানার চেষ্টা করেছি যে তারা কতটুকু তোমাদেরকে দিতে পেরেছেন। তা আমাদের এই 70 দিনের ট্রেনিং এ অনেক বিষয় শেখাতে হয়, যেহেতু এটা বেসিক ট্রেনিং, তাই এখানে কম্পিউটারের A to Z সবই ধারণা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু কোনোটাতে মাস্টার, তো বেসিক ট্রেনিং দিয়ে কাউকে মাস্টার তৈরি করা যাবে না। মাস্টার তৈরি করার জন্য দরকার হয় অ্যাডভান্স ট্রেনিং। তো লেটস সি যে আমাদের পরবর্তী স্লাইডে যাই। যেমন
একটু আমরা যদি এক্সেল এই এমএস এক্সেল এর ইতিহাসের দিকে তাকাই, এক্সেল কিন্তু হচ্ছে যে প্রায় 30 ইয়ার্স ধরে এখন আমাদের সামনে আছে। তো এক্সেল এর ডেভেলপমেন্ট টিমের একজন ভদ্রলোকের একটা কথা আমি এখানে তোমাদেরকে কোট করেছি যে এক্সেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রোডাক্ট ইন দ্য হিস্ট্রি অফ সফটওয়্যার। সত্যি তাই, যে যত সফটওয়্যার এ পর্যন্ত তৈরি হয়েছে মানুষ আমাদের সভ্যতার জন্য, তারপরে আমাদের জীবনযাত্রার জন্য এবং আমাদের সকল কাজের জন্য হচ্ছে যে এক্সেলটা সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইউজফুল একটা সফটওয়্যার। তো এইটার যাত্রা মূলত শুরু হচ্ছে 1985 সাল থেকে। 85 সালের আগে মাল্টিপ্লান একটা এই ধরনের ক্যালকুলেশন করার জন্য এরকম একটা তৈরি হয়েছিল। তার আগে তোমরা হয়তো এই ক্লাসে শুনে থাকবা যে লোটাস নামে একটা সফটওয়্যার ছিল, ডস ফ্রন্টে লোটাস এই মাইক্রোসফট এক্সেল এর মতো না, বাট এই সমস্ত কাজকর্মগুলো করা হতো এক সময়। সেটা ওই 2000 সালের আগে। আমরা যখন অফিস 95 যখন ব্যবহার করি তার আগে পর্যন্ত যারা কম্পিউটার ব্যবহার করতেন তারা ডস ফ্রন্টে MS ডস, সে ডস ফ্রন্টে তারা কাজ করতেন, তখন লোটাস ব্যবহার করা হতো। আর MS এক্সেল এর ভার্সন 1.0 প্রথম আসে হচ্ছে 1985 সালে। তারপরে 1987 সালে এটা ব্যাপক ইউজে আসে, এই MS এক্সেল ভার্সন 2.05। এই 30-35 বছর আগে থেকে এটা যে আসে, এটা খুব বেশি দিন না, একটা সভ্যতার ইতিহাসে হচ্ছে যে এটা খুবই সামান্য। কিন্তু এই 30 বছরে বা 38 বছরে এটা হচ্ছে যে এত গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে উপস্থাপন, যত দিন যাচ্ছে তত এর গুরুত্ব বেড়ে যাচ্ছে। আর গুরুত্ব তখনই বাড়বে যত ইউজার হবে, মানুষ যত এটাকে কাজে লাগাবে, যত বেশি ইউজ করবে তত এটার গুরুত্ব বাড়বে। এসব দেখি যে এই এক্সেলটা কোন কোন এরিয়াতে এর গুরুত্ব রয়েছে বা ব্যবহার হচ্ছে। এর ওভারভিউতে দেখো, এক্সেল ইটসেলফ এন্ড ডেটাবেস সম্পর্কে নিশ্চয়ই তোমরা এখন, যেহেতু আমি জানলাম কয়েকদিন আগে যে তোমরা এক্সিসে কাজ করছো, MS এক্সিস, এটা একটা স্ট্যান্ডএলোন ছোট ডেটাবেস এখানে তৈরি করা যায় স্ট্যান্ডএলোন পিসিতে। এই ডেটাবেস তথ্য ভান্ডার যেখানে ডেটা রাখা যায়, তারপরে সেগুলোকে ব্যবহার করা যায়, ম্যানিপুলেট করা যায়, সেটাই ডেটাবেস। তো এক্সেল এটা কিন্তু একটা হচ্ছে ডেটাবেস বা ডেটাবেসের একটা সহযোগী একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন। আমি একটু বিস্তারিত যাব আরো পরে, এখন পয়েন্টগুলো আমরা দেখি। প্রবলেম সলভিং মানে হচ্ছে যে গাণিতিক সমাধান। এক্সেলের মাধ্যমে বহু ধরনের গাণিতিক সমাধান করা সম্ভব এবং ইতিমধ্যে তোমরা এটার ব্যবহার শিখেছো। তোমরা স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়, তারপরে একটা শপিং মলের বা একটা সুপার স্টোরের ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো তোমাদের ইনস্ট্রাক্টররা শিখিয়েছেন। এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু ক্যালকুলেশন করতে হয়েছে, পার্সেন্টেজ বের করতে হয়, তারপরে একটা সংখ্যার সাথে একটা সংখ্যা গুণ করতে হয়, একটা ইউনিট প্রাইসের সাথে প্রোডাক্ট কোয়ান্টিটি গুণ করলে পরে টোটাল কস্ট বের হয়। এই প্রবলেম সলভিং এটা হচ্ছে যে একটা বড় বৈশিষ্ট্য। অ্যাকাউন্টিং সফটওয়্যারটা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় প্রায় সকল প্রতিষ্ঠানেই অ্যাকাউন্টস আছে, যেখানে টাকা পয়সার হিসাব নিকাশ হয়, সেখানেই এই অ্যাকাউন্টিং বিষয়টা আসে। বিশেষ করে ব্যাংকিং সার্ভিসে, ব্যাংকিং পুরোটাই তো অ্যাকাউন্টিং সার্ভিস, অ্যাকাউন্টিং সিস্টেম। সেখানে আমরা টাকা জমা রাখি, তারপর সেখান থেকে প্রফিট বা ইন্টারেস্ট যেটাই আমরা ক্যালকুলেট করি, ডিপিএস করি, সেভিংস অ্যাকাউন্ট করি, তারপর বিভিন্ন সময় আমরা ঋণ গ্রহণ করি, ঋণ পরিশোধ করি, সবকিছুর হিসাব কিন্তু এই অ্যাকাউন্টিং, এগুলা হচ্ছে যে অ্যাকাউন্টিং। একটা কর্পোরেট হাউসেও তাই, যে একটা কর্পোরেট অর্গানাইজেশন, একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের তাদের যে বিনিয়োগ, তারপরে তাদের টার্ন আউট, লাভ ক্ষতি, সবকিছু হিসাব করতে হয়।
যে যে অর্গানাইজেশন বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে, ক্যালকুলেটর টিপে কিন্তু সেখানে হিসাব নিকাশ করা সম্ভব। তো তারা মাইক্রোসফট এক্সেলের শুধু এক্সেল ডিপেন্ডেন্ট না, তোমরা জেনে রাখো যে ডেটাবেজের কথা বললাম, প্রবলেম সলভিং, অ্যাকাউন্টিং এর কথা বলছি, এগুলা এক্সেল এটা সহযোগী। এক্সেল দিয়ে বহু পরিমাণ কাজ করা যায়, কিন্তু এই একইভাবে ওই ধরনের কর্পোরেট বডি যারা তারা এইসব কাজের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করেন, ডেটাবেজ ব্যবহার করেন, যেমন ওরাকল এসকিউএল, এবং ওরাকল এসকিউএলটা হচ্ছে ডেটাবেজ, এখান থেকে চাহিদা মতো অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। প্রোগ্রামার যারা আছেন তারা সেগুলো তৈরি করেন। এক্সেলে একজন সাধারণ ইউজার হিসেবে তুমি যে ধরনের গ্রাফ, চার্ট, তারপরে সার্চিং, ফিল্টারিং যা কিছু করতে পারো, ওইসব ডেটাবেজে একইভাবে সেগুলো বিল্ট ইন ফিচার তৈরি করা হয়। কিন্তু ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে একটা প্রতিষ্ঠানের ওরাকল যদি তাকে ওরাকল সফটওয়্যার ব্যবহার করতে হয়, তার হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, তাকে সেই মানের সার্ভার লাগে, সফটওয়্যারটার দামও অনেক বেশি, কোটি টাকার উপরে। কোটি টাকার সফটওয়্যার মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তার যদি হচ্ছে একটা ব্যবসা শুরু করতে হয়, তাহলে হিউজ বিনিয়োগ দরকার, তবে কালক্রমে প্রয়োজন হয়। কিন্তু ওই ওরাকলের যে তথ্য ভান্ডার, সেখান থেকে তথ্য নিয়ে এসেও অ্যানালাইসিসের কাজে এই এক্সেলে কিন্তু করা যায়। আবার কোন একটা এক্সেল থেকে কোনো তথ্য সেখানে এক্সপোর্ট করা যায়। তো এটা যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ডেটাবেজই তৈরি করুক বা না করুক, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এক্সেল ইজ মাস্ট। এক্সেলের কিছু ফরম্যাট তোমরা ইতিমধ্যে শিখেছো, না হলে পরে আরো যদি আমি কোনো এটা টেকনিক্যাল সেশন উপস্থাপন করার সুযোগ হয়, আমি সেখানে দেখাবো। কমা সেপারেটেড ভ্যালু, সিভিএস ফরম্যাট একটা আছে, যে এই বিশাল বিশাল মানে হিউজ পরিমাণ ডেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে ইম্পোর্ট করতে এই ফরম্যাটটা ব্যবহার করা যায়। এবং তুমি এই কম্পিউটারের স্ট্যান্ডঅ্যালোন পিসিতে একটা ডেটাবেজ এক্সেলে করলে সেইটাকে আবার হচ্ছে যে সেই সফটওয়্যার ওরাকলে, এসকিউএল এ, মাইএসকিউএল এ সেখানে এক্সপোর্ট করা সম্ভব। অ্যাকাউন্টিং এর কথা বলছিলাম, যে অ্যাকাউন্টিং শিখতে হলে পারে তুমি, এটাও তো আমাদের খুব পরিচিত একটা পেশা। ব্যাংকে গেলে পারে ব্যাংকের অফিসার হতে হলে তা ইউ উইল বি অ্যান অ্যাকাউন্টেন্ট, একদম ম্যানেজার থেকে শুরু করে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত সবাই কিন্তু অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টসটাকে তাদেরকে বুঝতে হয়, শিখতে হয়, এবং তাদের যে যত সফিস্টিকেটেড কলা কৌশল আছে সেগুলো তাদেরকে জানতে হয়, বুঝতে হয়। আমাদের সরকারি অফিসগুলোতেও, আমার অফিসেও একজন অ্যাকাউন্টেন্ট আছেন, যেটাকে বলা হয় উচ্চমান সহকারী কাম অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক। সরকারি সকল দপ্তরেই আছে, যেহেতু প্রতি বছর, প্রতি অর্থ বছরে অর্থ বরাদ্দ হয় এবং সেই অর্থের হিসাব নিকাশ রাখতে হয়। সেই অর্থ জুলাই মাসে অর্থ বরাদ্দ হলে জুন মাসের 30 তারিখের মধ্যে সকল অর্থের ব্যয়, কার্যক্রম এগুলো নিষ্পত্তি করতে হয় আইন ও বিধি অনুসারে। যদি শুধু কেউ কাগজ কলম নিয়ে, ফ্লুইড নিয়ে করে, তাহলে তার জন্য এটা একটা বিগ হ্যাসেল। বড় অফিসের জন্য তো অবশ্যই, বিশেষ করে যেখানে মনে করো পেনশন দেওয়া হবে, আমাদের বাজেটারি অফিস যেগুলো, সেই সব জায়গাতে হিসাব নিকাশ গুলো এত দ্রুত করতে হয় এবং এত ব্যাপকভাবে করতে হয়, এত সূক্ষ্মভাবে করতে হয়। ম্যানুয়ালি করতে গেলে সেখানে অনেক ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। সেই সব ক্ষেত্রে যদি এই এক্সেলের অ্যাকাউন্টিং যে সমস্ত ফাংশনস যেগুলো আছে, সেগুলো যদি কেউ শেখে, এক্সপার্ট হয়, তো এই প্রফেশনে সে যেতে পারে। ইভেন তোমরা চার্টার্ড অ্যাকাউন্টের কথা শুনেছো, যে যারা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করেন, এই চার্টার্ড অ্যাকাউন্ট মানেই হচ্ছে তাকেও কিন্তু এই রিলেটেড এই বিষয়গুলোতে মাস্টার হতে হয়। এরপরে ইনভেন্টরি সিস্টেম, এটা সরকারি অফিস, সরকারি বেসরকারি সুপার স্টোর, কর্পোরেট সব জায়গাতেই আছে ইনভেন্টরি সিস্টেম। আমরা আরেকটা ইয়েতে বলতে পারি স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম। এই স্টোরে কি জিনিসপত্র আছে বা সাপ্লাই কি আসবে এবং কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, স্টক কিভাবে হবে, এই সাইকেলটাকে মেনটেন করতে হলে পারে যদি ওরাকল বা এসকিউএল এ ওরকম সফটওয়্যার না থাকে, তাহলে এক্সেল হচ্ছে এক্সিলেন্ট একটা ভরসা। না হলে
দেখা যাবে যে কোন জিনিসপত্র কখন আসলো, কোনটা শেষ হচ্ছে, কোনটা বিতরণ করতে হবে, আবার সেটা সার্চ করা। একটা স্টোর হাউসে, ওয়্যার হাউসে যদি 1 লক্ষ মানে 100টা আইটেমের 1 লক্ষ বা 10 লক্ষ যদি মালামাল থাকে, এটা হাতে গুনে ফিজিক্যালি ওখানে চেক ব্যাক করা, এটা হিউম্যানলি ইম্পসিবল এবং সময় সাপেক্ষ ব্যাপার, অলমোস্ট ইম্পসিবল। কিন্তু একটা সফটওয়্যার যদি থাকে, সফটওয়্যারের মাধ্যমে ইন ফিউ মিনিটস যে কোনো ধরনের ডেটা উপস্থাপন করা যায়। ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা যারা হচ্ছে যে এই ধরনের স্টোরে যদি কাজ করতে চাও, বা কারো যদি জব হয় স্টোর রিলেটেড, তাকে এই এক্সেলটা ভালোভাবে রপ্ত করা, এক্সেলের ওই অংশটুকু ভালোভাবে রপ্ত করা তার জন্য অপরিহার্য। এরপরে আসে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং বিভিন্ন ধরনের পরিকল্পনা যখন আমরা করতে হয়, সরকারি হোক, বেসরকারি হোক, কর্পোরেট হোক, যে কোনো জায়গাতে কাজ মানেই পরিকল্পনা। তোমরা এটা ভালোই জানো, যে যারা তোমরা ইকোনমিক্স এর বা ম্যানেজমেন্টের স্টুডেন্ট যারা আছে, তারা এটা খুব ভালোভাবেই জানো যে প্ল্যানিংটা কত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনেও কিন্তু প্ল্যানিং করতে হয়। পরিকল্পনাবিহীন জীবন সেটা কোনো জীবনই না। অপরিকল্পিতভাবে তুমি কোনো কাজ শুরু করবে, সেখানে ব্যয় বেশি হবে, সফলতা আসবে না, এরকম। এই প্ল্যানিং এর ক্ষেত্রে এক্সেল এক্সিলেন্ট ওয়েতে কাজ করে। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা তোমাদেরকে উদ্যোক্তার বিষয়ে কথা বলছি, উদ্যোক্তার বিষয়ে আমি ক্লাসও নিব। একটা উদ্যোক্তা হতে হলে তোমাকে প্রথম পরিকল্পনা করতে হবে যে তুমি কি করতে চাও, কিভাবে করতে চাও, তারপরে তোমার কত বিনিয়োগ করতে হবে, সেখান থেকে রিটার্ন কত আসবে, মান্থলি কত তুমি আয় করবে, তোমার কি কি খরচ সেখানে হতে পারে, সময় কত লাগবে, এগুলো কাগজে লিখে লিখে হিসাব করে তুমি মিলানোটা খুব কঠিন ব্যাপার। বাট যদি এই এক্সেলের সাহায্য নিয়ে এটা করা যায়, খুব সহজেই করতে পারবে। এবং এটা নিয়ে যদি তুমি এটাতে এক্সপার্ট হও, তাহলে পরে তুমি কনসালটেন্সিও করতে পারবে। তো প্ল্যানিং এর ক্ষেত্রে ফিনান্সিয়াল প্ল্যানিং হতে পারে, তারপরে ইনফ্রাস্ট্রাকচারাল প্ল্যানিং হতে পারে। সব জায়গাতে কিন্তু এই প্ল্যানিং এর জন্য হিসাব নিকাশ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এক্সেল ইজ এক্সিলেন্ট। তারপর ম্যানেজমেন্টের আগে আমি অ্যানালিটিক্সটা বলি। অ্যানালিটিক্সটা হচ্ছে যে বিশ্লেষণ। অ্যানালিটিক্স যে নানান ধরনের ডেটাকে হচ্ছে যে বিশ্লেষণ করে সেখান থেকে নানান ধরনের রিপোর্ট জেনারেট করা, নানান তথ্য উপাত্ত গুলোকে বোধগম্যভাবে উপস্থাপন করা। মনে করো একটা কোম্পানির যিনি চেয়ারম্যান অথবা যিনি সিইও, চেয়ারম্যান যিনি প্রধান, তার এই কম্পিউটার নলেজ নাই, বাট উনি দেখতে চান যে এই বছরে তার কত, তার যারা সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস আছেন তাদের হচ্ছে যে টার্গেট কত দেওয়া হয়েছে, কত এই অবস্থায় এই ডিসেম্বর মাসে তারা কতটুকু ফুলফিল করেছে, এবং আগামী জুন মাস নাগাদ পৌঁছাতে কার কি অবস্থা। এইটা যদি হচ্ছে যে তাদেরকে সংখ্যা দিয়ে যদি বোঝানো হয়, এবং সেই কোম্পানির যদি ধরো 1 লক্ষ সেলস এক্সিকিউটিভ থাকে, সবার তথ্য উপস্থাপন করতে, বুঝতে এবং তার জন্য প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু যদি এটা ছবি এঁকে বোঝানো যায়, তাহলে লেম্যানও এটা বুঝতে পারে। একজন অল্প শিক্ষিত মানুষ বা অল্প এই টেকনিক প্রযুক্তির ক্ষেত্রে যে অল্প জ্ঞান সম্পন্ন মানুষও ছবি দেখলে কিন্তু ঠিকই বুঝবেন। আর এই ছবির জন্য তোমাদেরকে এক্সেলের সাথে চার্ট শেখানো হয়েছে, বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট, হ্যাঁ, লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, এই নানান ধরনের চার্ট শেখানো হয়। তো যদি চার্টের মাধ্যমে দেখানো হয়, তাহলে পরে একজন মানুষ এই টেকনোলজিতে জ্ঞান না থাকলে পরেও তিনি বুঝবেন, তাকে বোঝানো খুব সহজ। তাই এই অ্যানালিটিক্স, এটা বিশ্লেষণ, এটা শুধু হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে না, এই অ্যানালিটিক্স হচ্ছে সায়েন্সের যত গবেষণা আছে, যত সামাজিক এবং সোশ্যাল এবং সায়েন্স যত ধরনের রিসার্চ আছে, রিসার্চের ক্ষেত্রে, তারপরে হচ্ছে যে সফটওয়্যার যারা তৈরি করেন, সফটওয়্যারের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, সেই সব ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যে তথ্য বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা রয়েছে এক্সেলের। আর এটাকে পাওয়ারফুল করার জন্য হচ্ছে যে কিছু এর সাথে কম্প্যাটেবল এই অ্যাড অন ব্যবহার করা হয়।
যে সাবসিস্টেম সফটওয়্যার এর সাথে যুক্ত করলে, এক্সেল এর সাথে যুক্ত করলে পরেই সেগুলো কাজ করে। অ্যানালিটিক্স যদি থাকে, তারপরে সবার উপরে আসে তোমার হচ্ছে যে ম্যানেজমেন্ট যে লেভেলেরই হোক, ম্যানেজমেন্ট যারা থাকবেন তারা এই জিনিসগুলো তারা প্রয়োজন অনুভব করেন, যে আমি দেখতে চাই এই রিপোর্ট, আমি দেখতে চাই এই প্রোগ্রেস, কিন্তু প্রোগ্রেসটা তৈরি করা তার নিজের জন্য কোনো প্রয়োজন নাই। উনি হচ্ছে যে এটা তৈরি করার জন্য পে করে একজন লোক রাখবেন, মানে সে হচ্ছে এমপ্লয়ি, একজন হায়ার করবেন যে আমার এই ধরনের ডেটা, আমার এই অ্যানালাইসিস দরকার। উনি বললে পারে যে এটা কিসের মাধ্যমে করা যায়, হয়তো এক্সেল এক্সপার্ট একজনকে নিয়ে আসা হবে যে তার জন্য সেই তথ্য উপাত্তগুলো উপস্থাপন করবে, তৈরি করবে। তো দেখো, আমি যদি আরেকবার এটাকে রিভিউ করি যে এক্সেল এর বাইরেও কিন্তু আছে। আমি হচ্ছে যে মূল যে জিনিসগুলো আছে এবং এগুলো হচ্ছে এক একজনের প্রফেশনের এরিয়াও বটে। যে এক্সেল রিলেটেড প্রফেশন যদি তোমরা প্রবেশ করতে চাও, তাহলে পরে ডাটাবেস রিলেটেড এক্সপার্টাইজ এটাকে তোমাকে ডেভেলপ করতে হবে, স্কিল অর্জন করতে হবে। প্রবলেম সলভিং এই স্কিল অর্জন করতে হবে। অ্যাকাউন্টিং প্রফেশনে গেলে পরে অ্যাকাউন্টিং এ শিখতে হবে, ব্যাংকিং সার্ভিস বা এই ধরনের ইয়াতে এগুলো প্রয়োজন হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, সরকারি বেসরকারি অফিস যেখানেই হচ্ছে যে স্টোর এবং বিভিন্ন মালামাল ফিজিক্যাল গুডস নিয়ে যেখানে কাজ করা হয়, সেই জায়গাতে হচ্ছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের প্রয়োজন হবে। এই রিলেটেড টুলস টেকনিক্স গুলো শিখতে হবে। প্ল্যানিং, যারা আছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন প্ল্যান, বিজনেস ডেভেলপমেন্ট, এই সমস্ত কাজে পেশায় যারা যুক্ত হবে তাদেরকে এই প্ল্যানিং এ কিভাবে কাজ করা যায় সেটা শিখতে হবে। তারপর অ্যানালিটিক্স, যারা আছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা বিজনেস ইন্টেলিজেন্স একটা কথা আছে বিআই, এই বিআই এক্সপার্ট যদি কেউ হতে চায় তাহলে তাকে অ্যানালিটিক্স এর বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে। এখানে যে জিনিসগুলো আমি ওভারভিউতে যে এক্সেল এর বিভিন্ন এরিয়া যেখানে উল্লেখ করেছি, এটা বুঝতেই পারছো যে এটা সবার জন্য এক্সেল মানে ইন জেনারেল লার্নিং এর বিষয় না। ঠিক ডাক্তারি পেশার কথা যদি তোমরা চিন্তা করো, যে একজন এমবিবিএস ডাক্তার ইন্টারমিডিয়েট পাস করে তারপর মেডিকেল কলেজে ভর্তি হয়। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে ডাক্তারি বিদ্যার সবই শেখেন, কিভাবে অপারেশন করতে হয়, শল্য চিকিৎসক বা সার্জারি করতে হয়। তারপরে তার জ্বর সর্দি কাশি সাধারণ রোগ জীবাণু থেকে হার্টের অসুখ, ডায়াবেটিস, তারপরে হচ্ছে যে গাইনির বিষয়, তারপরে চোখ কান গলা দাঁত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সবকিছু একজন ডাক্তার শেখেন। বাট হচ্ছে যে আমরা তারপরেও কেন দাঁতের ডাক্তারের কাছে যাই, কেন আমরা হার্টের ডাক্তারের কাছে যাই, এইগুলো হচ্ছে বিশেষায়িত জ্ঞান, স্পেশালাইজ। ডাক্তারি পড়ার পরে আবার তাকে বিশেষ জ্ঞান অর্জন করতে হয় সার্জারিতে, তারপরে হার্টে, তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, নাক কান গলা। আমরা ইএনটির কাছে যাই যারা নাক কান গলার স্পেশালিস্ট। স্পেশালিস্ট মানেই হচ্ছে যে সামবডি আর্ন স্পেশাল নলেজ। এখানে এই ক্ষেত্রেও তাই, যে যারা ডেটাবেস রিলেটেড কাজ করবে, ডেটা মডেলিং করবে, তারপরে ডেটা কোয়ালিটি এনশিওর করবে, ডেটা কোয়ালিটি ম্যানেজমেন্টে কাজ করবে, নানান ধরনের ডেটাবেস রিলেটেড কাজ করতে গেলে ডেটাবেজের অনেক ফাংশন আছে, সেগুলোকে নিয়ে তাকে এক্সপার্ট তৈরি করে দেওয়া হবে। তার লক্ষ্য, তার প্রফেশন যদি ডেটাবেস হয়, তাকে ওই অ্যাকাউন্টিং এ এত মাস্টার না হলেও চলবে, কিন্তু শিখতে গেলে অ্যাকাউন্টিং, এখন আমরা প্রবলেম সলভিং যেটা শিখেছো, এটা দিস ইজ পার্ট অফ অ্যাকাউন্টিং। যে একটা স্যালারি শিট তৈরি করা, আয় ব্যয়ের হিসাব করা, পার্ট অফ, কিন্তু নট অল। এই জিনিসগুলো হচ্ছে যে এক্সপার্টাইজের ক্ষেত্র নিজেকে পছন্দ করে তোমাদেরকে এখন চুজ করতে হবে। এবার একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে বলি, আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো তো? থ্যাংক ইউ। আমি সহজভাবে বলার চেষ্টা করছি এবং প্রয়োজনীয়তা তোমাদেরকে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি, যে এক্সেল কেন শিখতে হবে এবং শিখলে তোমার জীবনে এটা কিভাবে কাজে লাগবে এবং কোনটা তুমি শিখবে, এই ধারণা তুমি এখান থেকে পেতে পারো। দেখো, এই স্লাইডে দুইটা কথা লেখা আছে, আওয়ার লাইফ ইজ নাথিং বাট কম্বিনেশন অফ নাম্বারস, আর একটা হচ্ছে আওয়ার লাইফ ইজ সাম টোটাল অফ ভার্সেটাইল অ্যাক্টিভিটিস। তো এই প্রথম কথাটা, এটা আমার একটা মানে ধারণা, এবং আমার যে কন্যা ছোটবেলা থেকে আমি তাকে শিখিয়েছি যে আমাদের জীবনটা হচ্ছে যে কিছু সংখ্যার সমষ্টি,
সমষ্টি ছাড়া কিচ্ছু না। তোমরা এখন একটু চিন্তা করে দেখো যে তোমার আমাদের জীবনে সংখ্যা ছাড়া কি আছে? তোমার বয়স কত, তোমার দিনে কতবার খাবার খেতে হবে, কতবার নামাজ পড়তে হবে, তোমার কত টাকা ব্যাংকে জমা আছে, তোমার কত টাকা স্যালারি দরকার, ডাক্তারের কাছে কতবার গিয়েছো, তুমি হচ্ছে এখন তোমার ব্লাড প্রেশার কত, তোমার এখন হচ্ছে শরীরের টেম্পারেচার কত, তারপরে এখন সময় কত, ঘড়িতে কয়টা বাজে, সূর্য এখন কোথায়, গ্রহ নক্ষত্র কয়টা, এই যতগুলো আছে তুমি এরকম স্ক্রিনিং করে দেখো যে আমাদের জীবনের সমস্ত কিছুর সাথে হচ্ছে যে গণিত জড়িত, ম্যাথ জড়িত, সংখ্যা জড়িত। সংখ্যা ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নাই। তুমি হেঁটে আসলেই বলে যে তুমি কত দূর থেকে আসছো, স্যার 5 কিলোমিটার আমি সাইকেল চালাই আসছি। 5 কিলোমিটার হচ্ছে একটা ডিজিট। তুমি যদি বলো স্যার এই তো ওই ওখান থেকে এই পর্যন্ত হেঁটে আসছি, ইট মিনস নাথিং। যে হাত দিয়ে যদি ইশারা করে দেখাও যে ওই ওখান থেকে এই পর্যন্ত হেঁটে আসছি, এটা ইট উইল নট মেক সেন্স। কিন্তু যদি বলা হয় যে আমি 5 কিলোমিটার হেঁটেছি, আমি 10 কিলোমিটার সাইকেল চালিয়েছি, আমি 3 ঘন্টা সাঁতার কেটেছি, আমি এখন আমার বয়স এখন 28 বছর, আমি এখন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছি, 5টা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছি, একটাও হয়নি, অথবা এটা আমার জীবনের প্রথম চাকরির আবেদন, দেখো প্রথম মানে ফার্স্ট এক, সবকিছু কিন্তু হচ্ছে যে নাম্বার। সংখ্যা ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নাই। এই যে পোশাকটা পরে আছো, এই পোশাকের মধ্যে যদি সংখ্যায় বিশ্লেষণ করো, এটা তোমার এই পোশাকের মাপ কত, সাইজ কি, এটা কি দিয়ে তৈরি, তুলা দিয়ে বা ফাইবার দিয়ে, কি পরিমাণ আছে, এটার ওজন কত, তারপরে যে জমিতে লাগানো হয়েছিল কতটুকু জমিতে কত কি পরিমাণ তুলা হয়, সেখানে কি পরিমাণ সার দিতে হয়, কি পরিমাণ, পরিমাণ শব্দটা মানেই হচ্ছে নাম্বার। তুমি খাবার খাও, এই যে ট্রেনিং এ এসে দিনে কয়বার খাবার খাও, সংখ্যা, কত পরিমাণ খাও, সংখ্যা, কয় গ্লাস পানি খাও, সংখ্যা, কত ঘন্টা ক্লাস করো, সংখ্যা, তোমাদের ওই ল্যাবটাতে কয়টা কম্পিউটার আছে, সংখ্যা, কত ঘন্টা বিদ্যুৎ ছিল না, সংখ্যা, আজকে আমার সাথে বসে কতক্ষণ তুমি এই যে কথা শুনছো একটা ভার্চুয়াল সেশনে, সংখ্যা। সো এটা আরো ভালোভাবে গভীরভাবে চিন্তা করবে, যে এটা নিজের মাথায় ঢুকাতে পারবে, যে আত্মস্থ করতে পারবে, তার জীবনে সে কিন্তু হচ্ছে অনেক দূর এগিয়ে যাবে। মানে আমাদের জীবনটা হচ্ছে হাসি খেলার বিষয় না। প্রত্যেকের এই পৃথিবীতে আসা হয়েছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য কিছু অবদান রাখার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আশরাফুল মখলুকাত। Our life is nothing but combination of numbers. আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিব তখনও একটা নাম্বার দিয়েই হবে। কত বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলাম, আমাদের আত্মীয় স্বজন যাদের পিতামাতা চলে গেছেন, কারো 60 বছর, কারো 100 বছর, কারো 40 বছর, সবগুলো কিন্তু হচ্ছে কাউন্টিং। গতকালকে আমার মেয়ের সাথে কথা বলছিলাম, সে সময় নিয়ে আমার সাথে একটা ফিজিক্সের বিষয় নিয়ে আলোচনা করছিল, যে সময়, যে টাইম মেশিনের মধ্যে দিয়ে গেলে বা স্পেসে গেলে সময়টা কিভাবে আলোর থেকে, এই বিষয়গুলো। আমি বলছি যে এই যে আমার হাতে যে ঘড়িটা আছে, হোম এডিট, এই ঘড়ির কাঁটার একটা চক্কর, লম্বা কাঁটার এক চক্কর মানে আমরা বুঝি 1 মিনিট, তারপরেরটা হলে পরে 1 ঘন্টা, তারপরেরটা করলে 24 ঘন্টা, একদিন। এগুলো তো মানুষ তৈরি করছে এই যে পৃথিবীর এই সময়টাকে এই নাম্বারে পর্যবসিত করার জন্য। কিন্তু আল্লাহর যে সময় সেটা হচ্ছে, তো এটা সৃষ্টিকর্তা যে সময়টা আমাদের সামনে দিয়েছেন, যে সময়ের মধ্যে দিয়ে আমরা জন্মের থেকে একদম মৃত্যু পর্যন্ত জীবনটাকে অতিবাহিত করি, এই সময়ে আমরা ঘড়ির কাঁটায় বেঁধেছি, ডিজিটে বেঁধেছি, ওটা কিন্তু আনলিমিটেড। তো সময় এখন হচ্ছে খালি যদি সময় চলে যায়, যে ইউল বি সারপ্রাইজ টু নো যে একজন মানুষ মোরাললেস জীবনে 25 বছর ঘুমায়। এটা একটা গবেষণা, যে 25 বা 25 ইয়ার্স ঘুমায়, কারণ আমাদের ডেইলি হচ্ছে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর নিয়ম। যতদিন মানুষ বাঁচে তাতে এরকম একটা সময় চলে যায়। তো এই যে সময়টা যদি এমনি এমনি পার হয়ে যায়, সময়ের টাইম লাইনে আমরা কি করি, তোমরা একটা দিনের টাইম লাইন চিন্তা করো, যে আজকের দিনের সকালবেলা উঠে তোমরা পিটি করেছো টাইম লাইনের একটা সময়, যে
6:30 থেকে 7:30 বা এরকম একটা সময়, ওই টাইম লাইনে পিটি। তারপরে একটা সময় তোমরা ব্রেকফাস্ট করেছো, একটা সময়ে ক্লাসরুমে এসেছো, একটা সময় লাঞ্চে যাবা, একটা সময় প্রেয়ারে যাবা, একটা সময় স্পোর্টসে যাবা, একটা সময় আবার হচ্ছে রেস্টে যাবা, ঘুমাতে যাবা। এরকম টাইম লাইনে একটা দিনের যদি হয়, প্রতিদিন তোমার জীবনের টাইম লাইনে দেখো ছোটবেলায় তোমার কোন সময় তুমি কি করেছো, একটা যদি সরল রেখায় বিভিন্ন পজিশনে তুমি এটা রাখো, তাহলে আমার পরের কথাটা এসে গিয়ে সেটাই হয় না যে আওয়ার লাইফ ইজ সাম টোটাল অফ ভার্সেটাইল অ্যাক্টিভিটিস। ভার্সেটাইল মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন রকমের বৈচিত্র্যময় নানানমুখী কার্যক্রমের হচ্ছে একটা সন্নিবেশ। মানুষের জীবনে এরকম কি কোনো মানুষ আছে যে কোনো কাজ করেনি কিন্তু হচ্ছে যে 100 বছর বেঁচে ছিল? নো, এটা হতে পারে না। সাহিত্যে আমরা একটা ইয়ে পড়েছিলাম, অন ডুইং নাথিং। একজন লেখক উনি ভাবছেন যে একটা দিন উনি পার করবেন কোনো কিছু না করে, অন ডুইং নাথিং। ফ্লাক্সে 1 ফ্লাক্স চা নিয়েছেন, কিছু স্ন্যাক্স নিয়েছেন, একজন বন্ধুকে নিয়ে উনি প্ল্যান করেছেন যে একদিন উনি একটা উঁচু ভূমিতে যেখানে ঘাসের উপরে শুয়ে শুয়ে দিন কাটাবেন। তো পরিকল্পনা অনুসারে সেখানে গেলেন, যাওয়ার পরে তারপরে কি হলো যে কিছুক্ষণ পরে যখন খিদা বা তৃষ্ণা লাগে তখন স্ন্যাক্স এবং চা খাচ্ছেন, তারপর আবার শুয়ে আছেন। তো উনি ফিজিক্যালি কোনো কিছু মুভমেন্ট বা কোনো কিছু নেই, যে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছেন, কিন্তু যেহেতু উনি লেখক, উনার মাথার মধ্যে এসে ভন ভন করছে হাজারো চিন্তা, হাজারো আইডিয়া, লেখার উপকরণ। আমি যে বলছি যে আওয়ার লাইফ ইজ সাম টোটাল অফ ভার্সেটাইল অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যে শুধুমাত্র কায়িক শ্রম বা শারীরিক কোনো কাজ এটাই না। আমাদের এই যে মাথাটা হচ্ছে সবার আগে কাজ করে। মাথা যখন কাজ করে, মাথার মধ্যে আমাকে যখন হচ্ছে কমান্ড দেওয়া হয়, তখনই আমি একটা শারীরিক মুভমেন্ট আমার শুরু হয়। একটা জায়গায় চলতে চলতে তোমার সামনে রাস্তা দিয়ে তুমি আবছা অন্ধকারে চলছো, হঠাৎ সামনে একটা বিষাক্ত সাপ এসে পড়লো রাস্তায়, তখন তোমার রিঅ্যাকশনটা কি হবে? এই যে মাথা তোমাকে বলবে যে তুমি এখন দৌড় দাও, অথবা চুপচাপ দাঁড়িয়ে থাকো, অথবা লাঠি থাকলে সাপটাকে আঘাত করো। দিস আর অ্যাকশনস। আমরা এই যে পৃথিবীতে যত মানুষ এসেছে এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা, এটা আমাদের সময় দিয়ে বাঁধা। আমরা 70 বছর বাঁচি, 60 বছর বাঁচি, 100 বছর বাঁচি, এবং শিশুকাল, তারপরে হচ্ছে তরুণ কৈশোর, তারপর যৌবনকাল, বার্ধক্য, এইভাবে যখন ভাগ করা হয়, নানান সময়ে নানান রকম কাজ নিজের জন্য এবং মানুষের জন্য আমাদেরকে করতে হয়। এবং তোমরা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে যে তোমরা আসলে কোনো কাজ না করে তোমাদের জীবনটাকে পার করতে, একটা দিন পার করতে পারবে কিনা? একটা দিনও ইটস নট পসিবল, ইম্পসিবল। এখন কথা হলো যে কাজ যে আমরা করব, এই কাজগুলোকে, কাজের মধ্যে যে একটা ট্রেতে যদি নানান রকম খাবার যদি লেআউট করা থাকে, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা মিষ্টি, কোনোটা নোনতা, কোনোটা স্বাস্থ্যকর, কোনোটা অস্বাস্থ্যকর, 20-25 রকমের খাবার একটা টেবিলে সাজানো আছে। এখন সেই খাবার থেকে যদি তোমার জীবন বাঁচানোর তাগিদ হয়, তাহলে পরে তুমি এক ধরনের খাবার খাবে। তোমার আনন্দের জন্য বা ভালো লাগার জন্য যদি হয়, তুমি এক ধরনের খাবার খাবে। কিন্তু টেবিল সাবাড় করে একদম সব খাবার আমাকে লেআউট করা আছে, সবই খেয়ে ফেলতে হবে, এরকম কেউ করে না। যার যেটা প্রয়োজন সে সেটা সেখান থেকে পিক করে সেটা খায়। তো কাজের মধ্যেও তাই, যে ভার্সেটাইল কাজ, অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আমাদের জীবন চলে। এখন জীবনটাকে যদি একজন মানুষ হিসাবে আমি সোসাইটিতে নিজেকে প্রমাণ করতে চাই এবং নিজেকে আমি দাবি করি যে আমি একজন ভদ্রলোক, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন মানবতার চর্চাকারী একজন মানুষ, অথবা যে কোনো ইয়েতে এই ধরনের যদি কেউ দাবি করতে চায়, বা পেশাগতভাবে যদি কেউ দাবি করে যে আমি একজন চিকিৎসক, আমি একজন প্রকৌশলী, আমি একজন কৃষক, আমি একজন জেলে, এটা কিন্তু নির্ভর করে অ্যাক্টিভিটিস এর উপরে। একজন ডাক্তার
কখনোই নিজেকে দাবি করতে পারবে না যে আমি একজন প্রকৌশলী, একজন ইঞ্জিনিয়ার। আবার যে কৃষিকাজ জীবনেও করে নাই সে বলতে পারবে না যে আমি কৃষক। জেলে কখনো বলবে না আমি কৃষক, আর কৃষক কখনো বলবে না জেলে। যদি কেউ বলে তখন আমরা দেখি তার অ্যাক্টিভিটিসটা আসলে কি বলে। অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আমরা আরো দেখি যে একটা ক্লাসরুমে যে তোমরা 60 জন বসে আছো দুইটা ট্রেনিং সেন্টারে, যদি একটা পরীক্ষা নেওয়া হয়, একজন বা দুইজন হচ্ছে তোমার বা এরকম সীমিত সংখ্যা, একজন দুইজন কোইন্সিডেন্স হলে পারে 2-3 জন ফার্স্ট হবে। বাট ডু ইউ থিঙ্ক যে একটা কম্পিটিটিভ পরীক্ষা নিলে পারে এখানে 60 জনই প্রথম হবে, ফার্স্ট হবে? তাহলে সেটা কোনো পরীক্ষা হলো না। এই যে চাকরির কম্পিটিশনের কথা বলেছি, যে অ্যাপ্লিকেশন করার পরে সেখানে কম্পিটিশনে যে 10টা পোস্টের চাকরির জন্য 1 লক্ষ আবেদন করেছে, তো চাকরি তো পাবে 10 জন। সেই ক্ষেত্রে তাকে কিসের এই আইডেন্টিফাই করা হয়? তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্সের উপরে। পরীক্ষা নেওয়া হয়, ওটা একটা কাজ। পরীক্ষায় সে প্রশ্নগুলো দেওয়া হয়, সেটা একটা কাজ। তারপরে সেই প্রশ্নের সে উত্তর লিখবে, তার ব্রেইন স্ট্রমিং করে সে উত্তর লিখবে, সেটা একটা কাজ। পরীক্ষক খাতা দেখবেন ন্যায় বিচারের সাথে, সেটা একটা কাজ। সমস্ত কাজগুলোর কম্বিনেশনে রেজাল্ট দাঁড়াবে যে এই 1 লক্ষ জনের মধ্যে এই 10 জন বা 12 জন তারা হচ্ছে যে টপ স্কোরার বা সকল যোগ্যতা সম্পন্ন, দে ক্যান বি অ্যাপয়েন্টেড। একজন ভালো মানুষ হতে হলে পারে যে কেউ যদি এসে দাবি করে যে হ্যাঁ ওই লোকটা খুব ভালো, তাহলে তুমি বিশ্বাস করবে? ভালোত্বের যদি কিছু নমুনা তোমার সামনে থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে বলবে লোকটা ভালো, অথবা তুমি হচ্ছে যে নীরব থাকবে, অথবা তুমি হচ্ছে সন্দেহ পোষণ করবে না ও বলছে ভালো, ও জানে না, তুমি জানো তাই তুমি বিশ্বাস করবে না। এই দুইটা জিনিস হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, যে আওয়ার লাইফ ইজ নাথিং বাট কম্বিনেশন অফ নাম্বারস, আওয়ার লাইফ ইজ সাম টোটাল অফ ভার্সাটাইল অ্যাক্টিভিটিস। এই কথা দুইটাকে তোমরা মনে রাখবে। এবং এইটাকে আমি এক্সেল এর এই প্রেজেন্টেশনে কেন নিয়ে আসলাম, এক্সেলটা আসলে হচ্ছে যে একটা গাণিতিক বিষয়কে হ্যান্ডেল করার জন্য, গাণিতিক বিষয়কে হ্যান্ডেল করার জন্যই হচ্ছে যে এক্সেল, যে মাইক্রোসফট এক্সেল যেটা তৈরি হয়েছে, বা এই ধরনের আরো যে সমস্ত স্প্রেডশিট সফটওয়্যার যেগুলো আছে, গুগলেরও আছে, সবগুলোর কাজ হচ্ছে তোমার এই সংখ্যা এবং হচ্ছে যে টেক্সট, এগুলো নিয়ে কাজ করা। সংখ্যা এবং টেক্সট, নাম্বার তো ইটসেলফ বুঝতেই পারছো এটা ডিজিট। আর এই যে অ্যাক্টিভিটিস গুলোকেও আমরা কিন্তু হচ্ছে যে অ্যাক্টিভিটিস ক্ষেত্রে কোয়ান্টিফাই করতে গেলে দুইটা জিনিস আমাদের দরকার হয়। একটা হলে কি কাজ, তার পরিমাণ বা তার রিলেটেড কম্পোনেন্ট গুলোর পরিমাণ কি। কাজ মানেই হচ্ছে কিন্তু শুধু একটা কাজের নাম বললে হয় না, সেই কাজ যে করবে সেখানে কিন্তু কিছু নাম্বার জড়িত হয়ে যায়। একটা কৃষক যদি জমি চাষ করে, কত ঘন্টা চাষ করবে, কয়টার সময় চাষ শুরু করবে, কয়টায় শেষ হবে, সবকিছু কিন্তু হচ্ছে, বা কয় বিঘা জমি চাষ করবে। এই জন্য প্রত্যেকটা কাজের সাথে কিন্তু হচ্ছে যে সংখ্যা রিলেটেড। খাবার খাওয়া যদি একটা কাজ হয়, সেখানে তুমি কয় প্লেট খাবার খাবা, কয় চামচ খাবার খাবা, কয় আইটেম খাবার খাবা, সব কাজের সাথে সংখ্যা, মানে সেই কাজের নামটা কি এবং তার যে নিউমারিক যে হচ্ছে যে নিউমারিক যে বিষয়, সেটা সেখানে চলে আসবে। আর এই জন্য আমি এক্সেলের সাথে এটা রিলেট করছি। আরেকটা কথা আমি এখানে তোমাদের বলতে চাই যে উই আর এক্সপ্লোরিং থ্রু ম্যাট্রিক্স এন্ড ডিজিটস। আগের কথার সাথে এটা মিলে যায়, আমাদের জীবনটা কিন্তু হচ্ছে যে ম্যাট্রিক্স হচ্ছে নানান ধরনের যে মানে সংখ্যা, তারপরে যে কাজ, এগুলার কম্বিনেশন, যে ম্যাট্রিক্স, লাইফ ইজ ম্যাট্রিক্সে বিভিন্ন পয়েন্টে আমরা কি তথ্য উপাত্ত দিয়ে আমার জীবনটা ঘটছে, ম্যাট্রিক্স, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সংখ্যা, ডিজিট, ইটস রিলেটেড। তারপরে উই অফেন নিড টু ম্যানিপুলেট ডিজিটস, এই কথাটাতে আসলেই তোমার এক্সেল দরকার হবে। ইউ নিড টু ম্যানিপুলেট। ক্যালকুলেশনের জন্য তো আমি কোনো টেক্সট ব্যবহার করতে পারবো না, সেটাই করা যায়। টেক্সটের ক্যালকুলেশন গুলো হচ্ছে যে এটা ক্যালকুলেশন মানেই হচ্ছে সেখানে নাম্বার, সংখ্যা। আর সংখ্যা ছাড়া যে এখানে ম্যানিপুলেশন শব্দটা বলা হচ্ছে এই জন্য যে, যেমন ডাক্তার তোমাকে ওষুধ দিবে, ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে ওষুধের নাম থাকবে, দিজ আর টেক্সট দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো যে এইটা এই ওষুধ, এটা এই ওষুধ, এটা এই ওষুধ।
তারপরে পরিমাণ, ডাক্তার বলবেন কত মিলিগ্রামের কোন ওষুধ খেতে হবে, ডিজিট। কখন থেকে কত ঘন্টা পর পর খেতে হবে, ডিজিট। কত মাস খেতে পরে আবার ডাক্তার দেখাতে হবে, ডিজিট। তো একটা মানুষ ধরো 50 বছর বয়সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার নানান রকমের টেস্ট দিয়ে থাকেন। তো সেই টেস্ট গুলো মানে হয়তো দেখেন যে এক্স-রে করতে দিয়েছেন, এক্স-রে রিপোর্ট দেখেন, ব্লাডের টেস্ট দিয়ে থাকেন, হার্টের টেস্ট দিয়ে থাকেন, এমআরআই করান, এক্স-রে, ইসিজি, নানান ধরনের যে পরীক্ষা নিরীক্ষা গুলো করেন। পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ভিন্ন ল্যাবে ভিন্ন ভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। তো এই পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তারের কাছে একটা কাগজে একটা রিপোর্ট আসে না, সেই রিপোর্টে কি লেখা থাকে, পরিমাণ লেখা থাকে, যেটা নরমাল ভ্যালু, এটা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে সাজেস্টেড ভ্যালু। উনি সেই তথ্যগুলো ওখানে ডিজিট গুলো দেখেন। দিস ইজ দ্য ম্যানিপুলেশন যে ইয়েটা ম্যানিপুলেটেড রেজাল্টটা উনি দেখে তখন সেই রিপোর্টটার উপরে তাকায় যারা পেশেন্ট তাদেরকে মেডিকেশন করেন, তাদেরকে বিভিন্ন ট্রিটমেন্টের সাজেস্ট করেন। তো ম্যানিপুলেট করা, যে ডেটা ম্যানিপুলেট করলে যে ইনভেন্টরিতে যে কাজ করবে, ইনভেন্টরির মালামাল সাপ্লাই আসলো, স্টোরে স্টক করা হলো, স্টোর থেকে এক সেকেন্ড, এটা ওই প্লাগ তো এখানে লাগবে না। তো ডাটা ম্যানিপুলেশন এটা হচ্ছে যে এই এক্সেল শেখার অন্যতম কাজ। যে ইনভেন্টরি সিস্টেমের কথা বললাম, যে ইনভেন্টরিতে যখন হচ্ছে আমরা স্টক আসলো, যে একটা স্টোরে সাপ্লাই, ওয়্যার হাউসে সাপ্লাই আসলো, ওয়্যার হাউস থেকে সেখান থেকে বের হয়ে গেল, নতুন মালামাল আসলো, এই টোটাল জিনিসটা একটা পিরিয়ডিক্যাল 2 মাস পর, 1 মাস পর, 3 মাস পর, 6 মাস পরে যদি হচ্ছে যে এই ইন আউট এটাকে যদি বিশ্লেষণ করতে হয়, চাহিদা বিশ্লেষণ করতে হয়, তাহলে পরে নানান ধরনের তথ্য আমাদের দরকার হয়। এক্সেল শিটের তোমরা যে শিখেছো যে রো, কলাম, সেল, এইসব সেলগুলোতে রাখতে হয় এবং নানান ধরনের ফর্মুলা, ফাংশন ব্যবহার করে সেগুলোকে বিশ্লেষণ করতে হয়। ফর এক্সাম্পল, এই তোমরা আগোরা অথবা স্বপ্ন যে সুপার স্টোর গুলোতে দেখেছো, সেখানে যখন হচ্ছে যে আমরা জিনিসপত্র কিনতে যাই, বিভিন্ন তাকে বিভিন্ন রকম জিনিসপত্র সেখানে সাজানো থাকে, আমরা কিনি। এই ম্যানিপুলেট করার বিষয়টা হচ্ছে যে এইটা যে আগোরা বা এই ধরনের সুপার স্টোর গুলোতে যখন আমরা যাই, তখন কাস্টমারের তারা হচ্ছে যে অনেক কিছু দেখতে পায়, কত একটা দিনে কত শত বা কত হাজার, সারা দেশে তাদের, এটা তো চেইন শপ, যে মনে করো আগোরার 100টা এরকম স্টোর রয়েছে বা তারও বেশি হতে পারে, স্বপ্নের এরকম এরকম যত চেইন শপ আছে, বিভিন্ন ধরনের কাস্টমার সেখানে যায়, কাস্টমার সেখান থেকে জিনিসপত্র কিনে, জিনিসপত্র কেনার পরে তারপরে তারা হচ্ছে যে তথ্যটা সেখানে রেখে আসে, যত জিনিস কিনা হয় ওখানে বারকোড দেখে কিন্তু কম্পিউটারে, যে বিলিং সিস্টেমটা সেখানে কম্পিউটারে হয়। তো তথ্য ম্যানিপুলেট করে যে কোন জিনিসটা বেশি বিক্রি হচ্ছে, তারপরে কোন ধরনের কাস্টমার আসছে, এই সব কিছু তারা বিশ্লেষণ করে নতুন কোন সেখানে যেগুলা বিক্রি হচ্ছে না এমন কোন মালামাল দেখা যাচ্ছে যে এই ওয়্যার হাউসে এই জিনিসগুলো এখানে আসছে, কিন্তু এটা গত 3 মাসের মধ্যে 10% সেল হয়েছে, তারা পরে ওইটাকে অফ করে দিবে। তারপরে দেখা যাবে যে এই সময় শীতের সিজনে কিছু জিনিসপত্র এগুলা মানুষ আসছে, খোঁজ করছে, মানুষ খোঁজ করছে, তখন সেই জিনিসগুলো তারাকে সেই তথ্যগুলো সংরক্ষণ করে সেটা ম্যানিপুলেট করে নতুন করে সেই সাপ্লাই গুলো তারাকে সেখানে নিয়ে আসতে পারে। এই ডাটা ম্যানিপুলেশনের বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটা দিয়ে আমরা হচ্ছে যে ট্রেন্ড বুঝতে পারি। আমরা
লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি, লক্ষ্য কোন দিকে আমরা আমাদের যাওয়া উচিত সেগুলো বুঝতে পারি। তো ম্যানিপুলেশন অফ ডিজিটস and other data. এবার একটা ইন্টারেস্টিং তথ্য তোমরা দেখো যে এই লার্নিং এক্সেল উইল লিড ইউ টু বিকাম এ হোয়াট, যে এক্সেল শিখবে, তোমাদের এক্সেল শেখাটা কোন দিকে তোমাদের নিয়ে যাবে বা কি শিখলে তুমি কি হতে পারবা। এখন তোমরা বেসিক ট্রেনিং করছো, প্রথম ধাপটা দেখো, প্রথম ধাপে এখানে হচ্ছে বেসিক ট্রেনিং নিলে এই আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই যে 2টা কম্পিউটার ট্রেনিং সেন্টারে বা সারা দেশে 30-35টা কম্পিউটার ট্রেনিং সেন্টারে যে প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদের যে সিলেবাসের মধ্যে যা যা কভার করা হয় এর মধ্যে এক্সেলের যে অংশটুকু কভার করা হয় এইটুকু শিখলে এট বেস্ট ইউ ক্যান বিকাম এ ডেটা এন্ট্রি অপারেটর। আর ডেটা এন্ট্রির জন্য এক্সেল না, তুমি এমএস ওয়ার্ড শিখেছো, টাইপ শিখে জানলেই তুমি সেখানে ডেটা এন্ট্রি করতে পারবে। ডেটা এন্ট্রি এটা একটা পেশা এবং বেশ জনপ্রিয় একটা পেশা, কারণ এখানে আছে যে জানতে হয় অল্প, ট্রেনিং দরকার হয় অল্প, অল্প শিক্ষার দরকার হয়, তাই এখানে প্রতিযোগীও অনেক বেশি, এটার চাহিদাও অনেক বেশি। চাহিদা মানে হচ্ছে যে আমি বলছি জব সিকারদের চাহিদা। তোমরা যদি ফ্রিল্যান্সার বা বর্তমানে এটার নাম হয়েছে ফ্রিল্যান্সার, একটা হচ্ছে এই আউটসোর্সিং এর উপরে আমি একটা ক্লাস, একটা সেশন তোমাদের নিব। আউটসোর্সিং এ যেমন গুরু, তারপরে ফ্রিল্যান্সারের এখন নাম হয়েছে আপওয়ার্ক। এই অনলাইন বা ওপেন সোর্স মার্কেট প্লেস গুলোতে যদি কাজ তোমাদের ধারণা হয়ে থাকে বা পড়াশোনা থাকে বা গুগলে তোমরা যদি সার্চ দিয়ে এটা জেনে থাকো, সেখানে দেখবা যে এই যে ডাটা এন্ট্রি অপারেটর এই ধরনের জব আছে, কিন্তু ওখানে যেভাবে সার্ভিসটাকে বিড করতে হয়, বিড করতে গেলে খুবই কঠিন, কারণ পৃথিবীব্যাপী ইংরেজি ভাষায় যদি হচ্ছে যে কোনো ডাটা এন্ট্রি করতে হয় তাহলে পরে সারা পৃথিবীর মানুষই তো ইংরেজি জানে, যে আরবি ভাষা সেও জানে, যে হিন্দি ভাষা সেও জানে, ইংরেজি ভাষা তো আছেই। এই ডাটা এন্ট্রি অপারেটর এটা একটা জব, এটা প্রয়োজন আছে। এই প্রশিক্ষণ নিয়ে তোমরা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতে পারবে, সেটা সরকারি ক্ষেত্রে হোক আর বেসরকারি ক্ষেত্রে হোক করতে পারবে। কিন্তু এই স্কোপে কম্পিটিশন অনেক ফেস করতে হবে, তুমি চাইলেই তোমাকে কেউ ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিবে না, তুমি হচ্ছে সেখানে যদি প্রুভ করতে পারো। এই বেসিক ট্রেনিং করে তুমি অফিস ম্যানেজমেন্টে কাজ করতে পারবে, একজন অফিস সহকারী হিসাবে কাজ করতে পারবে। একজন অফিস সহকারীর কাজ কি? চিঠিপত্র রিসিভ করা, চিঠিপত্র ডিসপাস করা, চিঠিপত্র তৈরি করা, নোটশিট তৈরি করা, টাইপ করা, বিভিন্ন ধরনের হচ্ছে তৈরি করা। এই এক্সেলের যে কাজটা, এক্সেলের কাজ দিয়ে যেমন হচ্ছে যে এক্সেল ক্যালেন্ডার ব্যবহার করে কোন একটা অফিস প্রধানের শিডিউল গুলোকে সে মেনটেন করতে পারে, তারপরে ওই অফিসের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে মেনটেন করতে পারে, ডিসপাস রেজিস্টারের বিকল্প হিসাবে সেখানে মেনটেন করতে পারে। এই ট্রেনিং দিয়ে তোমরা সিআরএম মানে কাস্টমার রিলেশনস ম্যানেজমেন্টে কাজ করতে পারো। সিআরএমটা হচ্ছে বিশেষ করে যে কাস্টমার রিলেশনশিপ সাধারণত বিজনেস অর্গানাইজেশন গুলোতে এটা প্রয়োজন হয়। এখন অবশ্য আমরা সরকারি দপ্তরগুলোতেও এই টার্মটা নিয়ে আসছি অন্যভাবে, যেমন নাগরিক সেবা যদি একটা কর্পোরেটে যদি বলে কাস্টমার রিলেশনস, আমরা কিন্তু বলি সিটিজেন্স রিলেশনস, যে নাগরিকদের সাথে সম্পর্ক, নাগরিক সেবা দিতে হয়। তো এই নাগরিক সেবার যে সমস্ত তথ্য উপাত্ত এই একটা ডেটাবেস তৈরি করে রাখা দরকার এবং তার যে সামান্য প্রবলেম সলভিং বিষয় হিসাব নিকাশ রাখা হয়, তারপর ছোটখাটো অ্যাকাউন্টস মেনটেন করা, সেই সব কাজগুলো এই ট্রেনিং থেকে তোমরা পারবে, এই ট্রেনিং এর পরে করতে পারবা। তুমি যদি কোনো স্কুলে যদি জব করো, সেখানে রেজাল্ট শিট তৈরি করা, স্টুডেন্টদের হচ্ছে রেজাল্ট শিট তৈরি করা, গ্রেডিং করা, সেগুলো তুমি এই প্রশিক্ষণের থেকেই পারবা।
তারপরে একটা ছোট অর্গানাইজেশনের স্যালারি শিট তৈরি করা তুমি এই প্রশিক্ষণ থেকেই পারবা। বাট অ্যাকাউন্টস, এইচআরএম, ইনভেন্টরি, সেলস এন্ড সাপ্লাই, দ্বিতীয় ইয়াটাতে আমরা এখানে যদি আসি, দেখো এই রিলেটেড এগুলা কয়েকটা প্রফেশনের কথা বলা হয়েছে, দিজ আর নট অল, এইরকম অনেক আছে এই প্রফেশনে। অ্যাকাউন্টসে আগে আমি কিন্তু বলেছি যে অ্যাকাউন্টস বলতে ব্যাংকিং এবং যারা হচ্ছে যে অর্থ, হিসাব নিকাশ, বিনিয়োগ, হ্যাঁ, লাভ ক্ষতি, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে যে যারা কাজ করেন, হ্যাঁ, ইভেন আমাদের সরকারি অফিসগুলোতেও যে পেনশন, গ্র্যাচুইটি, তারপরে ইনক্রিমেন্ট, টাইম স্কেল, এগুলা অ্যাকাউন্টস এর বিষয়। এই অ্যাকাউন্টস এর বিষয়গুলো কে করতে হলে তাকে নিচের দিকে দেখো যে এই দ্বিতীয় থেকে লাস্ট পর্যন্ত এটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং। আমি লাস্টেরটা অবশ্য বাদ দিতে পারি, নট ম্যান্ডেটরি, আমি যদি এই পর্যন্ত এটা নিয়ে আসি, অ্যাডভান্স ট্রেনিং দরকার। অ্যাডভান্স ট্রেনিং আমি পরের স্লাইডে দেখাবো তোমাকে যে অ্যাডভান্স ট্রেনিং এর জন্য তোমাকে কি কি বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। তো অ্যাকাউন্টস, এইচআরএম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে একজনের চাকরি পাওয়ার থেকে শুরু করে রিটায়ারমেন্ট যাওয়া পর্যন্ত তার প্রশিক্ষণ, প্রমোশন, তার স্যালারি, তার ইনসেনটিভ, যত কিছু আছে, হ্যাঁ, একটা সরকারি প্রতিষ্ঠানে হোক অথবা বেসরকারি প্রতিষ্ঠানে হোক, সব জায়গাতে হচ্ছে যে তোমার এইচআরএমটা দরকার হয়। ইভেন স্কুলগুলোতে গেলে পরেও এইচআরএম এর আদলে সেখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হয়, তারপর টিচার্স ম্যানেজমেন্ট, সেগুলো টিচাররাও তো এক ধরনের হচ্ছে যে এমপ্লয়, কিন্তু স্টুডেন্টদের হচ্ছে এনরোলমেন্ট থেকে একদম ভর্তি থেকে শুরু করে ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত অনেক ধরনের, তাদের নাম, তাদের বয়স, তারপরে তাদের হচ্ছে আইডি নম্বর, তারপরে মান্থলি কোন মাসে তাদের আছে যে ফি পেমেন্ট করতে হবে, পরীক্ষার ফি, মান্থলি ফি, এই সমস্ত কিছু বিষয় কিন্তু হচ্ছে যে অ্যাকাউন্টস এবং এইচআরএম এর মতো আর কি। ইনভেন্টরিটা আমি বললাম, ইনভেন্টরি হচ্ছে যে স্টোর ম্যানেজমেন্ট, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো যে যেখানে মালপত্র, জিনিসপত্র, সেখানে হচ্ছে যে সাপ্লাই আসবে, সাপ্লাই করতে হবে, স্টক মেনটেন করতে হবে, এই জিনিসগুলো যে সিস্টেমের মাধ্যমে হয় সেটা হচ্ছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। সেলস এন্ড সাপ্লাই, এটাও ইনভেন্টরির সাথেই রিলেটেড, যে একটা প্রতিষ্ঠান তার প্রোডাক্ট সেল করবে, র মেটেরিয়াল নিয়ে আসবে, এই সমস্ত বিষয়গুলো এই হিসাব নিকাশ রাখতে হলে পারে, এবং সেগুলাকে হচ্ছে যে ছোট আকারে না, বিশাল আকারে যদি আমরা চিন্তা করি যে কর্পোরেট বডি যেগুলো আছে ওয়ালটন বা এই ধরনের কর্পোরেট বডির মতো যদি হয়, তারা তো ডেফিনেটলি ওরাকল ব্যবহার করে, বাট হচ্ছে যে ওরাকল এটা আরেক ফেস আছে তোমার এক্সেল, হিসাব নিকাশ বা সেল, সব নেচার গুলো হচ্ছে এক্সেলের। এই ক্ষেত্রে অ্যাডভান্স ট্রেনিং দরকার হবে। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট প্ল্যান, এগুলোর ক্ষেত্রে অ্যাডভান্স ট্রেনিং দরকার হবে। তারপরে হচ্ছে যে অ্যানালিটিক্স, বিজনেস ইন্টেলিজেন্স এক্সপার্ট, এমআইএস এক্সিকিউটিভ, বিজনেস বিআই মানে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। বিজনেস ইন্টেলিজেন্সটা আরেকবার একটু বলি যে বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যিনি ব্যবসা করেন, প্রতিষ্ঠানের যিনি প্রধান বা যে বডি প্রধান, তারা নানান রকমের তথ্য জানতে চান, কাস্টমার ট্রেন্ড, তারপরে কোন জিনিসটা হচ্ছে যে কোন সিজনে কোন জিনিসটা চলবে, তারপরে কোনটার প্রতি মানুষের আগ্রহী, একই ধরনের প্রোডাক্ট যদি মার্কেটে থাকে মানুষ কোনটা বেশি পছন্দ করছে, কেন করছে, এই তথ্য উপাত্ত গুলো যদি জানা থাকে তাহলে পরে এই প্রোডাক্টের সার্ভিস কোয়ালিটি সবকিছু ইমপ্রুভ করা সম্ভব। ভোক্তা যারা কনজিউমার, তাদের পছন্দ অনুসারে, তাদের চাহিদা অনুসারে সেটা মার্কেটে নিয়ে আসা, এইটা হচ্ছে যে বিজনেস ইন্টেলিজেন্সের একটা বড় বৈশিষ্ট্য বা কাজ বলতে পারো। একটা জিনিস তো চিন্তা করো যে যারা ব্যবসা করে লাভ তো দুই ভাবে করা যায়, এক হলো যে জিনিসপত্রের দাম যদি বাড়াই দেওয়া যায়, হ্যাঁ, একটা ডিমের দাম এখন হচ্ছে যে 9 টাকা, কেউ যদি 12 টাকা করে হচ্ছে যে 10টা ডিম যদি বিক্রি করে তাহলে 120 টাকায় বিক্রি করবে। আবার হচ্ছে যে এই 8 টাকা করে যদি একটা ডিম হয় তাহলে 120 টাকায় বিক্রি করতে তাকে 15টা ডিম বিক্রি করতে হবে। 120 টাকায় রিচ করতে হলে পরে হয় দাম যদি আমাকে ঠিক রাখতে হয় তাহলে পরে আমাকে সংখ্যায় বাড়াইতে হবে, আরটা যদি আমাকে প্রফিট বাড়াইতে হয় তাহলে পরে আমাকে দাম বাড়াইতে হবে, মানে সংখ্যা যদি ঠিক রাখতে হয় তাহলে। কিন্তু একটা জিনিস দেখো যে কোনো জিনিসের দাম বাড়াইলে ক্রেতা কি সেটা কিনবে? অবভিয়াসলি
যদি হচ্ছে যে হঠাৎ করে কোনো একটা মার্কেটে দেখা যাচ্ছে প্রচলিত যে দাম তার চাইতে দাম বাড়াই দিল, তেলের কথা চিন্তা করো, বাজারে যে সমস্ত পুষ্টি, তীর, তারপরে নানান ধরনের যে ভোজ্য তেল আছে, এখন সবাই পছন্দ করে তীর। তীর মনে হচ্ছে যে আমারটা তো বেশি মানুষ পছন্দ করে, ঠিক আছে তাহলে তীরের এখন যা মার্কেট প্রাইস আমি 10 টাকা বাড়াই দিই। তাহলে পরে কি হবে, তখন মানুষ দেখে যায় 10 টাকা প্রতি লিটারের দাম বেড়ে গেছে, ঠিক আছে এবার তাহলে পুষ্টি ব্যবহার করি অথবা অন্যকে ফ্রেশ ব্যবহার করি। দাম বাড়াইলে কাস্টমার বা ভোক্তা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অন্যদিকে বাড়াইতে হয় কোয়ালিটি, তারপরে তার অন্য কিছু। তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করে যারা হচ্ছে যে এই বিজনেসের মালিক, যারা বিজনেস পরিচালনা করেন, তাদের এই বিজনেস ইন্টেলিজেন্স বা এগুলো দরকার হয়। আরেকটা হচ্ছে যে এমআইএস এক্সিকিউটিভ। এমআইএস হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে কভার করে সব কিছু, একদম প্রবলেম সলভিং থেকে শুরু করে অ্যাকাউন্টিং, অ্যানালিটিক্স, সবকিছু, সব ধরনের রিপোর্ট তৈরি করার জন্য এক ধরনের এক্সপার্ট দরকার হয়, যে সব সেই এক্সপার্ট এমআইএস এক্সিকিউটিভ, উনি একটা বোর্ড অফ ডিরেক্টরস অথবা ম্যানেজমেন্টের জন্য, যে কোন একটা কর্পোরেশন বা কোন একটা কর্পোরেশনের প্রধান যারা আছে তাদের জন্য হচ্ছে যে বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করবেন, ড্যাশবোর্ড তৈরি করবেন। এইটা একটা প্রফেশন আছে। এইটুকু যদি করতে হয় যে 2 নম্বর থেকে 2, 3, 4 এই 4 নম্বর পর্যন্ত যে প্রফেশন গুলো বা এই রিলেটেড আরো প্রফেশন যদি হয়, সেগুলোর জন্য এই মাইক্রোসফট এক্সেল এর অ্যাডভান্স ট্রেনিং করতে হবে। লাস্টের থেকে আমি অ্যাডভান্স ট্রেনিংটা সরাই দিলাম। দিস ইজ নট ম্যান্ডেটরি ফর সিইও বা সিওও, চিফ অপারেটিং অফিসার অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার অথবা চেয়ারম্যান, একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান, তার এটা জানলেও চলবে, জানলে ভালো, না জানলেও কোনো সমস্যা নাই। একটা প্রতিষ্ঠানের যদি হচ্ছে যে চেয়ারম্যান অথবা হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর বা সিইও, উনি যদি এক্সেল না জানেন কিন্তু তার তথ্য দরকার, উনি একজন এক্সেল জানা মানুষকে হায়ার করবেন, একজন এমআইএস এক্সিকিউটিভকে উনি হায়ার করবেন, অথবা একজন বিজনেস এক্সপার্টকে উনি হায়ার করবেন, অথবা একজন প্রজেক্ট ম্যানেজারকে হায়ার করবেন, তার যেখানে যেটুকু প্রয়োজন। হায়ার করা মানে চাকরি দিবেন, দিয়ে তারপরে তার সেই চাকরিতে তার কাজ হবে যে এই যিনি ওই অর্গানাইজেশনের প্রধান, তার কাছে তার চাহিদা অনুসারে তথ্য উপাত্তগুলোকে হাজির করা। এবং স্যালারি রেঞ্জ, এই যে ধাপটা করা হয়েছে, এটা আমারটা অ্যাকুরেট হবে না, বাট আমি মোটামুটি একটা আমার পারিপার্শ্বিকতা অভিজ্ঞতা থেকে একটু উপস্থাপন করাচ্ছে, কারণ এর ভিতরেও যে প্রত্যেকটা প্রফেশনের মধ্যেও কিন্তু আবার এক্সপার্ট লেভেলটা ভিন্ন রকম হতে পারে। তো লোয়ার স্যালারি যেগুলা হচ্ছে ধরো যে 30,000, মোরালেস 30,000-এর মধ্যে স্যালারি পাবে, সেটা প্রথম বেসিক ট্রেনিং করলে এটা অ্যাট বেস্ট তোমরা 20, 25, 30,000 স্যালারির মধ্যে সরকারি বা বেসরকারি জায়গাতে তোমরা জবের সুযোগ পাবে। অ্যাকাউন্টস থেকে যে উপরের যে এটা আছে, এগুলাতে বিশেষ করে অ্যাকাউন্টস, এগুলাতে হচ্ছে যে 50-60,000 বা 70-75,000 এইরকম স্যালারি রেঞ্জের মধ্যে তাদের স্কিল, এক্সপার্টাইজ, এই নলেজ, এই সমস্তর উপর ভিত্তি করে এইরকম রেঞ্জের স্যালারি পেতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্টটাও তাই, অলমোস্ট এরকম কাছাকাছি 75, মানে 50 থেকে 1 লাখ টাকার মধ্যে স্যালারি এগুলো জব পেতে পারে। এক্সপার্ট লেভেলে যেমন অ্যানালিটিক্স, বিজনেস এক্সপার্ট, এমআইএস এক্সপার্ট, এরা হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা স্যালারির মধ্যে তারা জব পেতে পারে বিভিন্ন অর্গানাইজেশনের দেশে বিদেশে। তো এই এক্সপার্ট মানে এক্সেলের নলেজ এবং আদার স্কিল, এডুকেশন সব মিলে এইভাবে এটা হচ্ছে ইয়ে হতে পারে। তাহলে প্রফেশন অ্যাজ মানে কম্পিউটার লার্নিং এর মধ্যে তো অনেক কিছু আছে তোমার। আমি শুরুর দিকে বলেছি যে এখানে আছে গ্রাফিক্স এর এক্সপার্ট, তারপরে ওয়েব ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটাবেস, নানান ধরনেরই আছে। তার মধ্যে একবার শুরুর দিকে যে প্রশিক্ষণ, যে ধারণা দেওয়া আছে, একটা বেসিক ট্রেনিং এ এসে তুমি এক্সেলের ধারণা পাচ্ছ, এক্সেলটাকে যদি কেউ ধরে রাখে এবং এটা নিয়েই এগিয়ে যেতে পারে, তো সে কিন্তু লাখ টাকা বেতনের চাকরি পেতে পারে। কিন্তু কি প্রশিক্ষণ তাকে নিতে হবে সেটা তাকে জানতে হবে এবং তার আগ্রহ থাকতে হবে। ডেফিনেটলি এটা একটা জীবনের সফলতার জন্য অন্যতম হতে পারে মাইক্রোসফট এক্সেল। আর এক্সেলকে সাপোর্ট করার জন্য তো ডেফিনেটলি মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকবেই।
ওয়ার্ড যেহেতু আমরা টাইপ করি, নানান ধরনের তথ্য উপাত্ত সেটা পাশে থাকবে, আর প্রথমে আমাদেরকে ওয়ার্ড শিখতে হয়। আর পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে যে এই এক্সেল এর বিশ্লেষণ করা যত তথ্য উপাত্ত সেগুলা ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করতে বা ক্লায়েন্টদের কাছে উপস্থাপন করতে অথবা বিজনেস পার্টনারদের কাছে উপস্থাপন করতে অথবা একটা সংস্থা অর্গানাইজেশনের প্রধান তার কাছে উপস্থাপন করতে হলে আমাদের দরকার আছে পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট একটা সাদা পাতা শিট, এখন যেটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক্সেল এর নানান ধরনের যে সমস্ত প্রোডাক্ট গুলো সেগুলো হচ্ছে এখানে সিকোয়েন্সিয়ালি আমরা উপস্থাপন করতে পারি। এই তিনটার কম্বিনেশনের মধ্যে এখন আমার তো মনে হয় যে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত হচ্ছে এক্সেলে। আনফরচুনেটলি আমরা সময়ের মধ্যে এটা অবশ্য আমরা পরবর্তী কোর্সগুলোতে রিডিজাইন একটু রিথিঙ্ক করব যে 70 দিন ট্রেনিং এর মধ্যে একটা সিলেবাস, কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস তো আমাদের শেষ করতেই হয়। এর বাইরে তোমাদের যে এক্সট্রা যে সময় থাকে এবং এক্সট্রা যে এফোর্ট তোমরা দিতে পারবা, চেষ্টা করব যে এক্সেলটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আজকে এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস বলে রাখি যে এরপরে এই সিলেট রেঞ্জে আমি চেষ্টা করব কিছু কিছু জিনিসে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে ট্রেনিং দেওয়া অনলাইনে। এই কোর্সের পরে তোমরা যখন ফিরে যাবা, তুমি এবং আগের যে সমস্ত প্রশিক্ষণার্থী এখান থেকে চলে গেছে, নট অনলি দ্যাট, এর বাইরেও সারা বাংলাদেশে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কম্পিউটার ট্রেনিজ বা ইন্টারেস্টেড এনিবডি আমরা ছোট ছোট সেশন, 1 দিন 2 দিন 1 ঘন্টা 2 ঘন্টার এরকম সেশনে সেই বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি, আই এম নট অ্যান এক্সপার্ট। এক্সেলের এত ব্যাপকতা আছে, আমার কিছু ধারণা আছে, আমার শেখার আগ্রহ আছে, তাই আমি ভরসা করে বা নিজের উপরে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে তোমাদের আমি কিছু পথ দেখাইতে পারবো, কিছু অ্যাডভান্স ট্রেনিং করাতে পারবো আমি এবং আমার টিম, বাট আই এম নট অ্যান এক্সপার্ট। আমার পরের স্লাইডে গেলেই দেখবা যে এটা আসলে কারো পক্ষে, একার পক্ষে এক্সেলের এক্সপার্ট হওয়া সম্ভব না। কেউ যদি বলে যে আই এম এক্সপার্ট ইন এক্সেল, ডোন্ট বিলিভ ইট। দেখি কি আছে এখানে, তোমাদের হয়তো একটু দেখতে কষ্ট হবে, আমি এটার পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দিব, তখন দেখতে পাবে। এই যে বেসিক ট্রেনিং এর ক্ষেত্রে যে বেসিক ট্রেনিং কভার্স, আমি এখানে আসলে বেসিক ট্রেনিং কভার্স বলে এটা ভুল হয়, এখানে হচ্ছে যে কম্পিউটার ট্রেনিং কভার্স যদি বলি, দ্যাট উইল বি পারফেক্ট। কম্পিউটার ট্রেনিং কভার্স প্রথমটা আছে বেসিক ইন্ট্রোডাকশন টু ওয়ার্কবুক। এখানে এসে তোমাকে প্রথমে চেনানো হয় শিট, সেল, রো, কলাম, থিম, টেমপ্লেট, ফর্মুলা, প্রিন্ট। মূলত এই জিনিসগুলো শেখানো হয়, এর সাথে ডাটা শর্টিং টটিং এই সমস্ত গুলো, এবং তোমাদের ইনস্ট্রাক্টররা এগুলোই করিয়েছেন। আর এইরকম একটা কম্বাইন্ড ট্রেনিং এ যেখানে ওয়ার্ড শেখাতে হবে, এক্সেল শেখাইতে হবে, পাওয়ার পয়েন্ট শেখাইতে হবে, নেটওয়ার্কিং শেখাইতে হবে, এরকম একটা হচ্ছে যে মাল্টিফেরাল ট্রেনিং এ এর বাইরে শেখানোর সুযোগ কম। অ্যাডভান্স ট্রেনিং এ এসে তোমাকে নানান রকম ফাংশন শিখতে হবে। ফাংশন আর ফর্মুলা, এই যে আগেটা আমি বলছি ফর্মুলা এবং ফাংশন, এই দুইটার একটু পার্থক্য আছে। ফর্মুলা হচ্ছে যে একটা নির্দিষ্ট কিছু অপারেটর, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, এন্ড অর, এগুলা ব্যবহার করে যখন হচ্ছে যে কোনো একটা ছোট্ট একটা প্রবলেম সলভ করা হয় ছোট পরিসরে, সেটা হচ্ছে ফর্মুলা। আর ফাংশন হচ্ছে কম্বিনেশন অফ সাম ফর্মুলাস, অনেকগুলো ফর্মুলার কম্বিনেশনে ফাংশন গুলো হয়। এই ফাংশন গুলো মাইক্রোসফট এক্সেল এর উপরের যে উপরে দেখবা যে একটা ফর্মুলা একটা ট্যাব আছে, ফর্মুলা ট্যাবে ক্লিক করলেই যে ফাংশন গুলো ওখানে দেখতে পাবো, বা এর বাইরেও যে সমস্ত ফাংশন গুলো আছে সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন আছে যেমন ইফ, অর, এই ধরনের যে লজিক গুলো, যে যদি এটা হয় তাহলে পরে ওটা হবে, হয় এটা না হয় ওটা, এরকম কথাগুলো, যে লজিক বলতে আমরা যেটা বুঝি, লজিক্যাল অ্যাপ্লিকেশন ফাংশন ব্যবহার করে যে তথ্য উপাত্ত গুলোকে তৈরি করা হয়, বিশ্লেষণ করা হয়, ম্যানিপুলেট করা হয়, এটা লজিক্যাল ফাংশন। তারপর ডেট টাইম ফাংশন, তোমরা বয়স বের করা, হ্যাঁ, ডেট অফ বার্থ কিভাবে, কোথায় ডেটের স্ট্রাকচারটা কেমন হবে, এগুলো তোমরা দেখেছো। ডেট ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর আছে
ফিনান্সিয়াল ফাংশন, ওই অ্যাকাউন্টিং এর কাজ করতে হলে তোমাকে মাস্টার হতে হবে ফিনান্সিয়াল ফাংশনসে, ডেবিট ক্রেডিট ইন্টারেস্ট, হ্যাঁ, মর্গেজ, নানান ধরনের বিষয় আছে। এই ফিনান্সিয়াল ফাংশনে ওখানে অনেক বিষয় আছে যেগুলো তোমাকে হচ্ছে যে তারপর টেক্সট ফাংশন। আমি ইয়ার ক্ষেত্রে বলেছি যে আমার অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে, অ্যাক্টিভিটিজ হচ্ছে কম্বিনেশন অফ সাম ওয়ার্ক, নেম অফ ওয়ার্ক এবং ডিজিট। টেক্সট ফাংশন নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে, এবং এটাতে হচ্ছে যে এক্সপার্টাইজ অর্জন করতে হলে তোমার টেক্সট ফাংশন শিখতে হবে। তারপরে ফাংশন আছে লুকআপ এন্ড রেফারেন্স ফাংশন, এটা কাইন্ড অফ সার্চিং ফাংশন। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, এটা বিশাল একটা ডেটাবেসকে অ্যানালাইসিস করার একদম স্ট্যাটিস্টিক্স এর কিছু ফাংশন। এটা যারা এই ইয়াতে কাজ করবে তাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন শিখতে হবে। ম্যাথ ফাংশন, ম্যাথ ফাংশনটা হচ্ছে এডুকেশনের জন্য। এখানে যারা সায়েন্সে, তুমি ইন্টারমিডিয়েট সায়েন্স পড়া কেউ থাকলে তোমার ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স, হ্যাঁ, সেখানে যত কিছু এই টিচার যা কিছু শেখান এখানে একদম হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ম্যাথামেটিক্স এর সকল ফাংশন এই এক্সেল এর মধ্যে আছে। যেটা এখন স্টুডেন্টরা ক্যালকুলেটর দিয়ে করে, সবকিছুই কিন্তু এক্সেলে আছে। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় খুব কম ক্ষেত্রেই এক্সেল ব্যবহার করে স্টুডেন্টদের শেখানো হয়। আগে আমরা তো ম্যাথ করেছি সেটা হচ্ছে শুধু কাগজ কলমে হিসাব করেই করেছে বা ক্যালকুলেটর। তারপরে এখন হচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার হয়। কিন্তু আসলে এই এক্সেলটা যদি টিচারদের সেই এক্সপার্টাইজ থাকে তাহলে পরে ম্যাথামেটিক্যাল ফাংশন যদি টিচার শেখেন, তোমরাও যদি হচ্ছে যে ম্যাথামেটিক্স এর কেউ থাকো এবং টিচার হও, তুমি যদি এই ম্যাথামেটিক্যাল ফাংশন শেখো তাহলে স্কুল বা কলেজের একজন ভালো টিচার হতে পারবে। এবং চিন্তা করে দেখো যে বর্তমান সময়ে এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের যখন হচ্ছে ডিস্ট্যান্ট লার্নিংটাকে প্রমোট করতে হচ্ছে এবং এটাকে অ্যাফোর্ড করতে হচ্ছে, এই সময় বোর্ডে লিখে অঙ্ক করার চাইতে যদি স্টুডেন্ট এবং টিচার এন্ড উভয় এন্ডেই এই এক্সেল, মাইক্রোসফট এক্সেল এর ম্যাথামেটিক্যাল ফাংশনস গুলো শিখে বা এগুলোর ব্যবহার করে যদি স্টুডেন্টদের অঙ্ক শেখানো হয়, তাহলে স্টুডেন্টদের এইরকম ডিস্ট্যান্ট লার্নিং যদি অব্যাহত থাকে তাহলে তাদের জন্য কত সুবিধা হবে। কারণ তখন ল্যাপটপ যার নাই, সে স্মার্টফোন থেকে ফ্রম এনি প্লেস সে কিন্তু হচ্ছে যে এটার সাথে যুক্ত হতে পারবে এবং শিখতে পারবে ম্যাথামেটিক্স। তারপরে ইঞ্জিনিয়ারিং ফাংশন, যারা প্রকৌশলী হবে তাদের জন্য হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কাজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এর যত ভাগ আছে সেই সমস্ত ভাগের তাদের ইঞ্জিনিয়ার কিন্তু হচ্ছে যে সবচাইতে হিসাব নিকাশের একটা জায়গা, টেকনিক্যাল হিসাব নিকাশ। তো সেই হিসাব নিকাশের ডেটা ম্যানিপুলেট করার জন্য ইঞ্জিনিয়ারিং ফাংশন। আর ডেটাবেস ফাংশন, এটা হচ্ছে যে যারা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে তাদের জন্য নানান ধরনের ফাংশন ব্যবহার করতে হয়। ইটস কাইন্ড অফ প্রোগ্রামিং, এটা প্রোগ্রামিং এর মতো। এই ডেটাবেস ফাংশন, যারা ডেটাবেস নিয়ে কাজ করবে তাদের জন্য হচ্ছে যে ডেটাবেস ফাংশন শিখতে হবে। এর বাইরেও এক্সেল এর আরো অনেক ফাংশন আছে এবং এক্সেল এর সাথে এর জন্য কম্পাটিবল কিছু অ্যাড অন ব্যবহার করলে পারে এখানে আরো অনেক ধরনের ফাংশন যুক্ত করা যেতে পারে। তারপরে এটা আমরা দেখি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে যে এখন যে তোমার সামনে আমি এই সিলেট রেঞ্জের কনফারেন্স রুম থেকে যে বিষয় প্রেজেন্ট করছি, একটা স্ক্রিনে তোমরা দেখছো, আমিও কিন্তু আমার সামনে একটা স্ক্রিনে দেখছি। এই স্ক্রিনে কিছু লেআউট আছে, এক পাশে তোমাদের ছবি দেখছি আর এক পাশে আমার যে স্লাইড সেটা দেখছি। তোমাদের স্ক্রিনে হয়তো আমাকে দেখছো এবং আমার এই স্লাইডটা দেখছো। এইটা ড্যাশবোর্ড ইজ লাইক দ্যাট, যেখানে নানান রকমের তথ্যের টেক্সচুয়াল এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করা হয়। তো গ্রাফের মধ্যে যে তোমার পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, ডট চার্ট, এরকম নানান ধরনের যে চার্ট গুলো আছে সেই চার্ট গুলোকে যদি উপস্থাপন করা যায় এবং এটা ডিনামিক্যাল করা যায়, যে কিছু তথ্য উপাত্তে চেঞ্জ হওয়ার সাথে সাথে ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যাবে। একটা কর্পোরেট হাউসে এটা কিভাবে করা সম্ভব? ল্যানের মাধ্যমে সব কম্পিউটার যদি যুক্ত থাকে, একটা কম্পিউটার থেকে যারা ওই সিস্টেমে কাজ করবেন, যে কোনো জায়গাতে তথ্য উপাত্ত চেঞ্জ করলেই ড্যাশবোর্ড সাধারণত থাকে যারা হচ্ছে যে সিনিয়র এক্সিকিউটিভ তাদের সামনে, যারা ডিসিশন মেকার, ডিসিশন মেকিং এর জন্য যারা কাজ করেন তাদের সামনে এটা থাকবে এবং এই সেখানে তারা দেখতে পারবেন। তোমাদের ফেসবুকেও দেখো যে ইনসাইট দেখায় যে কতজন তোমার হচ্ছে যে একটা পোস্টে লাইক দিল, কতজন কমেন্ট করলো, তারপরে হচ্ছে তোমাকে বুস্ট করার জন্য হচ্ছে যে প্রম্পট আসে।
এই ইনসাইটটাই আসলে ড্যাশবোর্ডে দেখানো হয়। ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তাহলে বেসিক কম্পিউটিং থেকে তারপর ফাংশনাল কম্পিউটিং এক্সেলে এগুলো শেখার পরে ফাইনালি হচ্ছে যে ড্যাশবোর্ড তৈরি করা এক্সপার্টাইজ যদি থাকে তাহলে এই বিভিন্ন লেভেলে এখন তুমি নিজেকে অ্যাসেস করতে পারবা যে এরপরে এই রিলেটেড জবে যদি তুমি যাও জেনে বা না জেনে তাহলে পরে তোমার এই যে লিস্ট অফ ফাংশনস আছে এর মধ্যে থেকে তোমাকে চুজ করে সেটার উপরে অ্যাডভান্স ট্রেনিং তোমাকে করতে হবে। আর আমি যে কথাটা আগে বললাম যে সবার জন্য এক্সেল এর সবকিছু শেখার দরকার নেই। তাই ইঞ্জিনিয়ারিং ফাংশন শিখে আমি কি করব, তারপরে ম্যাথমেটিক্যাল ফাংশন শিখে আমি কি করব, ওটা টিচারদের জন্য দরকার। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আমার কিছু প্রয়োজন হতে পারে, আমি কিছু অংশ শিখলে হবে, বাট আই নিড নট বি এ মাস্টার ওভার দেয়ার। আমি যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করি, কিছু আমার অভিজ্ঞতা আছে, আমি ডাটাবেস ফাংশন আমার কিছু প্রয়োজন হবে। টেক্সট ফাংশন সবার জন্য প্রয়োজন হবে। ফিনান্সিয়াল, আমি যেহেতু একটা অফিস হোল্ড করি, আমার ফিনান্সিয়াল ফাংশন কিছু জানতে হবে। ডেট টাইম তো মাস্ট, আমাদের প্রত্যেকের জন্য ডেট টাইম এবং লজিক্যাল ফাংশন এগুলো সবগুলো প্রয়োজন হবে। তো এখান থেকে দেখে যদি এক্সেল রিলেটেড কোনো কেরিয়ারে তোমরা ইনভলভ হতে যাও বা কারো যদি আগ্রহ থাকে তোমরা হচ্ছে এখান থেকে চুজ করবে। যে ড্যাশবোর্ডের কথা বললাম এটা জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য, এটা দিস ইজ নট মিন্ট ফর এনিথিং। এটা একটা ছবি কালেক্ট করা যে ড্যাশবোর্ডের চেহারাটা এরকম হয়। এখানে দেখো একটা পাই চার্ট, এখানে একটা চার্ট, এখানে একটা চার্ট। এই যে এই চার্টটার নাম হচ্ছে গ্যান্ট চার্ট বলে। এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের চার্টটা হয় এরকম, যে টাইম লাইনের টাইম ফ্রেমের মধ্যে বসে যে একটা প্রজেক্টের বিভিন্ন ফেজ কোন ফেজে কোথায় যাবে এই ধরনের চার্ট। তারপরে এই যে এইরকম বার চার্ট, এরকম ড্যাশবোর্ড এই এক্সেল এর ব্যাকএন্ডে যারা এক্সপার্ট লেভেলে কাজ করবে তাদেরকে এই ধরনের ড্যাশবোর্ড তৈরি করা শিখতে হবে। আমার আজকের টপিকটাই ছিল এক্সেল ফর এক্সেলেন্স ইন প্রফেশন। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে এখন হচ্ছে যে আমরা বেশ 1-1.5 ঘন্টার মতোই কথা বলছি। 11টায় শুরু করেছিলাম, প্রত্যেকদিনই এরকম হয়। এই পর্যায়ে আমার আলোচনা মোটামুটি শেষ। এখন তোমাদের কাছে যাব, তোমাদের এই বিষয়গুলোর উপরে প্রশ্ন যদি থাকে, কৌতূহল, শুধু প্রশ্ন না, তোমার যে কিউরিওসিটি সেটা আমার কাছে বললে আমি ক্লারিফাই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আমাদের আজকের এই সেশনে সম্ভবত বিদ্যুৎ বিভ্রাটের কারণে হবিগঞ্জ সেন্টার কিছুক্ষণ অফ ছিল, তারপরে গুরুত্বপূর্ণ অংশে তারাও আমাদের সাথে ছিল। আমি এখন সিলেটের প্রশিক্ষণার্থীদের কাছে জানতে চাইবো তোমাদের কোনো আগ্রহ, কৌতূহল, যে কোনো ধরনের প্রশ্ন যদি তুমি করতে চাও তখন প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি জাকারিয়া, কম্পিউটার প্রশিক্ষণার্থী সিলেট। স্যার আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই প্রশিক্ষণ গ্রহণ করার পর একটা কোচিং সেন্টার দেওয়ার। স্যার আমি আমার আত্মবিশ্বাস থেকে বলতে পারি আমি একটা কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষক হতে পারবো। স্যার সেই বিষয়ে আমার জানা ছিল যে আমাকে কি কোনো সুযোগ দেওয়া হবে এমন আর্থিকভাবে। স্যার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলতে গেলে অনেক অর্থায়নের প্রয়োজন পড়ে। সেটা অবশ্য অন্য প্রসঙ্গ হয়ে গেল। ডেফিনেটলি আমি তোমার এই আগ্রহকে অভিনন্দন জানাই। আমরা চাই যে এখান থেকে হচ্ছে যে প্রশিক্ষণ নিয়ে তোমরা এই ধরনের হচ্ছে যে ক্রিয়েটিভ কাজে যুক্ত হবে। এবং আমি খুব অচিরেই এই যে তুমি যে আগ্রহের কথাটা বললে, এরকম একজন সফল উদ্যোক্তা যে এই আইসিটি ট্রেনিং নিয়ে, আইসিটি নিয়ে বিজনেস করছে এবং এখন ভালো অবস্থানে আছে, 10-15 মিনিট হলো তোমাদের সাথে তাকে কথা বলাবো। আর সাপোর্টের বিষয় হলো যে তোমার হচ্ছে যে প্রথমে যে একটা প্রজেক্ট প্ল্যান করতে হবে যে তুমি কি করতে চাও, কোথায় করতে চাও, এটা আমি আলাদাভাবে তোমাকে সময় দেব এগুলো তথ্য বিশ্লেষণ করার জন্য। আর যদি সেটা তোমার এলাকায় এবং তোমার কাজকর্ম ভায়াবল হলে পারে, ডেফিনেটলি তুমি ব্যাংকের সহায়তা পাবে তোমার ইকুইপমেন্টস এবং এটা চালু করার জন্য। তবে যদি রিলেট করি এক্সেল, মনে করো তুমি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার অথবা একটা কোচিং সেন্টার করলা, এরকম ভার্চুয়াল কোচিং সেন্টার, এক্সেলটা তোমাকে হচ্ছে যে তোমার কাজগুলোকে অনেক সহজ করে দিবে। এই জিনিসটা একটু চিন্তা করো যে মাইক্রোসফট এক্সেল যে একটা কোচিং সেন্টারে তোমার সেখানে স্টুডেন্ট আসবে,
স্টুডেন্টদের হিসাব রাখতে হবে, তারা কত ফি পেমেন্ট করবে, তাদের রেজিস্ট্রেশন করতে হবে, তাদের রেজাল্ট শিট তৈরি করতে হবে, যা যা এখানে শিখেছো এইগুলোর প্রয়োগ কিন্তু তোমার কোচিং সেন্টারে হবে। এই জন্য আই মাস্ট কংগ্রেচুলেট ইউ ফর ইউর এগারনেস, এবং ডেফিনেটলি আমরা তোমাকে সাপোর্ট করব, এবং যত পরামর্শ দিয়ে হোক, তারপরে কলা কৌশল দিয়ে হোক, ইভেন ফিনান্সিয়াল সাপোর্ট, সব ক্ষেত্রে আমরা তোমাদেরকে সাপোর্ট করব। ধন্যবাদ। জাকির। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু এক্সেল সম্পর্কে তোমরা প্রশ্ন করো। এক্সেলের যত জিনিস, এই যে কয়েকদিন থেকে তো কথা বলছি, হ্যাঁ, ওই উদ্যোক্তার যখন আমি সেশন নিব তখন এই ধরনের প্রশ্নগুলো সেই সেশনে আসলে ভালো হয়। আজকে যে এক্সেলের কথা বললাম, এতে তোমাদের আগ্রহ, তোমাদের কৌতূহল যদি থাকে সেগুলো একটু প্রশ্ন করলে, আর জানো যে আমাদের এই সেশনটা লাইভে আছে, তোমাদের প্রশ্ন অন্যদেরও কাজে লাগবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে এক্সেলটা স্যার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ স্যার? আবার বলো, আমি তোমার প্রশ্নটা শুনতে পাইনি। স্যার আমি বলছিলাম যে এক্সেলটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ স্যার? কিসের ক্ষেত্রে? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে স্যার, ফ্রিল্যান্সিং কিভাবে কাজে লাগাবো স্যার আউটসোর্সিং ক্ষেত্রে? ও আউটসোর্সিং। আউটসোর্সিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে আউটসোর্সিং, ওই যে আমি যে প্রফেশন এরিয়া গুলোর কথা বললাম, তুমি যদি আউটসোর্সিং এর ক্ষেত্রে যে আপওয়ার্কে বা গুরু বা এই ধরনের ওপেন সোর্স মার্কেট প্লেস গুলোতে যদি ভিজিট করো, তোমার যদি অ্যাকাউন্ট থাকে, না থাকলেও অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমরা শিখিয়ে দেবো, আমাদের ইনস্ট্রাক্টররা শিখিয়ে দিবেন। সেখানে ভিজিট করলে দেখতে পাবা যে সেখানে যদি হচ্ছে তোমার ডাটা অ্যানালিস্ট, হ্যাঁ, একটা চাই, তাহলে তোমার এক্সেল এর ওই অংশটা তোমাকে শিখতে হবে, জানতে হবে। তারপরে ডাটা এন্ট্রির কথা তো বললামই, যে ডাটা এন্ট্রি সেটা তো হলোই। তারপরে তোমার যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যদি চাই যে তুমি প্রজেক্ট ম্যানেজমেন্ট, তখন তোমার হচ্ছে যে কি জিনিস শিখতে হবে, এবং সেই রিলেটেড জব গুলো সেখানে আছে এক্সেল রিলেটেড। তুমি যদি হচ্ছে যে আপওয়ার্কে গিয়ে বা গুগলে তুমি যদি সার্চ দাও যে তোমার আউটসোর্স জবস, হ্যাঁ, যে এক্সেল রিলেটেড আউটসোর্স জব, তুমি ওখানে লিস্ট অফ জবস পেয়ে যাবে এবং সকল সাইটের লিংকও পেয়ে যাবে। ঠিক আছে? তো এক্সেলের আমি যে কয়টা এরিয়ার কথা বললাম, সব এরিয়াতেই কিন্তু হচ্ছে যে আউটসোর্সে কাজ করার সুযোগ রয়েছে। এখন সেইটা দেখে এইটুকু ট্রেনিং দিয়ে হবে না, তোমাকে হচ্ছে যে অ্যাডভান্স ট্রেনিং করতে হবে। তার আগে সেটা খুবই ভালো তুমি একটা প্রসঙ্গ তুলেছো যে আউটসোর্সে কাজ করার আগে তুমি এরিয়াগুলো তুমি দেখবা যে কোন এরিয়াটা আছে তোমার জন্য সুইটেবল হবে। ডেফিনেটলি যদি চাহিদা দেখো যে ইঞ্জিনিয়ারিং, বাট এই অবস্থায় তুমি তো আর গিয়ে ইঞ্জিনিয়ারিং শিখতে পারবে না। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হলে ইন্টারমিডিয়েট পাস করে তোমাকে সেই লাইনে পড়তে হতো। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল যদি কোনো অ্যানালিস্ট দরকার হয়, তুমি স্ট্যাটিস্টিক্স কিন্তু এখন ট্রেনিং নিয়ে করতে পারবা। তারপরে অ্যাকাউন্টস এর ট্রেনিং এখনো নিতে পারবা। হ্যাঁ, কোর টেকনিক্যাল বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত এক্সেল রিলেটেড যে প্রফেশন গুলো আছে সেগুলা আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়, এবং আউটসোর্সিং এ করলে এই সেই এক্সপার্ট লেভেলটা তোমাকে অর্জন করতে হবে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নূর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ। স্যার আমার ইচ্ছা ছিল আমি একজন ভালো একজন গ্রাফিক ডিজাইনার হতে চাই। মানে এখন কি কিতাবগুলো অবলম্বন করলে আমি একটু ভালো ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবো। তোমার কথাগুলো পরিষ্কার আমি বুঝতে পারি না। বিপ্লব, আমাকে একটু ক্লিয়ার করো, কি জানতে চাই? প্লিজ স্যার, সে গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছে স্যার, সে সম্পর্কে আপনার পরামর্শ চাচ্ছে স্যার। আচ্ছা, গ্রাফিক্স এর আইডিয়া তোমাদের দিব। গ্রাফিক্স এর জন্য যে ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রিমিয়ার, এগুলো শিখতে হবে। গ্রাফিক্স এর জন্য গ্রাফিক্স এর উপরে প্রেজেন্টেশন থাকবে, তখন ডিটেইলস আমরা বলবো। ওই সমস্ত সফটওয়্যারে হয়তো প্রাথমিক কিছু ধারণা দেওয়া হবে, এবং এক্সপার্ট লেভেলে তুমি গ্রাফিক্স এর মধ্যে কোনটা করতে চাও, যে এই যেমন নিউজ পেপার অথবা প্রিন্টিং এর, প্রিন্ট মিডিয়ার যে সমস্ত কাজ সেগুলো, নাকি হচ্ছে তুমি সিনেমাটোগ্রাফির দিকে যেতে চাও, যে ভিডিও এডিটিং, ইউটিউবার এগুলো হতে চাও, তাহলে এক ধরনের তোমার শিখতে হবে। মানে তার বহু ভাগ আছে, ভাগ বিভাগ আছে। তো গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে তবে অবশ্য একদম বেসিক যে তোমাকে ফটোশপ শিখতে হবে, ফটোশপের সাথে ইলাস্ট্রেটর শিখতে হবে, ইনডিজাইন শিখতে হবে, হ্যাঁ,
তো এই ধরনের সফটওয়্যার গুলোতে তোমাকে শিখতে হবে, ওখানে গিয়েও এক্সপার্ট লেভেল তোমাকে চুজ করতে হবে তুমি কোনটাতে এক্সপার্টাইজ করবে। এবং আউটসোর্সিং এ কিন্তু গ্রাফিক্স এর একটা বিশাল ডিমান্ড রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হলো আব্দুল হান্নান, ধর্মশ উপজেলা, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। স্যার, আমার ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। হচ্ছে, আমাদের কম্পিউটার শেখার পরে যে সার্টিফিকেট দেওয়া হবে, এই সার্টিফিকেটে কি আমরা 10% অগ্রাধিকার কি পাবো কিনা, মানে কোটা পাবো কিনা? তোমরা সবাই প্রশ্ন করছো আমার আজকের টপিকের বাইরে। যাই হোক, 10% কোটার জন্য হচ্ছে এখন যেটা নতুন নিয়ম, মানে এই বছরে যেটা আমরা জেনেছি যে 21 দিনের ট্রেনিং লাগবে, সেটা 21 দিনের তোমার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ লাগবে। তোমার যদি 10 দিনের ট্রেনিং থাকে তাহলে পরে এই বেসিক ট্রেনিংটা দিয়ে এটা 10% কোটা সংরক্ষণ করবে না। তাহলে পরে আমাদের দুঃখিত, আমরা বোধহয় একটু নেট আউট হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। এনিওয়ে, 10% কোটার জন্য হচ্ছে ওই প্রশিক্ষণগুলো নিতে হবে। এই প্রশিক্ষণে তোমাকে যে ধারণা এবং সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে যে সেইটা দিয়ে তুমি সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। 21 দিনে ট্রেনিং করা না থাকলে সেই ট্রেনিংটা তোমরা করে নিও। এবছরে হয়তো হবে না, কারণ আমরা সম্প্রতি চিঠি দেখেছি যে কোভিড-19 এর কারণে অনেক প্রশিক্ষণ বাতিল হয়ে গেছে। পরিস্থিতি ভালো হলে পারে এটা প্রত্যেক জেলাতে প্রায় 200, মানে প্রতি উপজেলা থেকে 20 জন করে ট্রেনিং দেওয়া হয়। তোমরা কোনো একটা ধাপে 21 দিনের ভিডিপি বেসিক ট্রেনিং নিয়ে নিবে। ধন্যবাদ। আচ্ছা, এবার আমি মনে হয় যে হবিগঞ্জ থেকে কিছু প্রশ্ন নেই। হবিগঞ্জ সেন্টার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মোহাম্মদ আব্দুল রশিদ, হবিগঞ্জ থেকে বলছি স্যার। তোমার কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। তানজিন অথবা ইনস্ট্রাক্টর হেল্প হিম। কথা বলো একটু জোরে, লাউডলি বলো। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি মোহাম্মদ আব্দুল রশিদ, হবিগঞ্জ থেকে বলছি স্যার। আমার প্রশ্নটি হলো স্যার, আমরা এই কম্পিউটার বেসিক কোর্স করার পর উপরে মানে অ্যাডভান্স লেভেলের যে কোর্সগুলো আছে এগুলো কিভাবে করতে পারবো বা কোথায় করতে পারবো, একটু বিস্তারিত যদি বলতেন স্যার। আচ্ছা, এই ইয়েগুলো আমি তোমাদেরকে লিস্ট দিব যে কোন প্রতিষ্ঠানে করলে অ্যাকাউন্টস এর ইয়ে করতে পারবা। এখানে আগে খোঁজ নিতে হবে যে সিলেট বিভাগে যে কম্পিউটার ট্রেনিং সেন্টার গুলো আছে, এটা আমাদের এই আনসার বাহিনীতে অ্যাডভান্সড কোর্সের এখনো কোনো কিছু ইন্ট্রোডিউস হয় নাই। তবে সিলেটে এটা আছে কিনা, তবে ঢাকায় অনেক প্রতিষ্ঠান আছে। ঢাকায় যেমন হচ্ছে যে আইডিবিতে, তারপরে তোমার কম্পিউটার কাউন্সিলে এই প্রশিক্ষণগুলো, সেগুলো যেমন কম্পিউটার কাউন্সিল সরকারি প্রতিষ্ঠান, সেখানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে। এবং আইডিবিতে প্রশিক্ষণ দেয়। আরো ঢাকায় অনেক প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে এইগুলো দিয়ে থাকে। আমি একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো। তার আগে দেখবো যে যেহেতু এখান থেকে ঢাকায় গিয়ে প্রশিক্ষণ করা তোমাদের জন্য অনেক এক্সপেন্সিভ হবে এবং সেই সময় সুযোগ তোমরা পাবে কিনা। লোকালি সিলেটে এই ধরনের কি কি ট্রেনিং সেন্টার আছে একটু খোঁজ করে তোমাদের আমি জানাবো। তোমার আগ্রহের জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হবিগঞ্জে আর কোন প্রশিক্ষণার্থী?
আর কারো কোনো কোশ্চেন নাই স্যার? আর কারো কোনো কোশ্চেন নাই স্যার? আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তোমরা আসলে আজকে অনেক মিস করেছো মনে হয় নেটের কারণে। আমি আর একবার সিলেটের কাছে ফিরে যাই, তারপরে আজকে সেশন শেষ করব। হ্যাঁ, সিলেট থেকে আর কেউ কি প্রশ্ন করতে চাও? সিলেট কেন্দ্র। স্যার সিলেট থেকে কোনো প্রশ্ন নেই স্যার, কেন গঠনগত কোনো প্রশ্ন নেই স্যার, কেন যে প্রশ্ন করবে প্রশ্ন মানে আপনার লেকচারের মধ্যে সব ওদের কমপ্লিট হয়ে গেছে স্যার, প্রশ্ন করার আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের আমি যে সেশনটা উপস্থাপন করলাম, এক্সেল ফর এক্সেলেন্স ইন প্রফেশন, যে পেশাগত উৎকর্ষতার জন্য এক্সেল, এই সেশনটা তোমাদের কেমন লাগলো? এটা কি তোমাদের মনে হলো যে এটা খুব কাজে লাগবে? অনেক ধন্যবাদ। এবং এরপরেও আমার সাথে তোমাদের ইন্টারাকশনের সুযোগ আরো থাকবে। যদি এখন প্রশ্ন করতে পারো না, আরো কোনো কিছু জায়গা থেকে তোমাদের যে দুইটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন লিখো, কোনো আগ্রহের কথা লিখো, অবশ্যই আমি সেটাতে রেসপন্ড করার চেষ্টা করব। আমি নিজের জীবনে হচ্ছে যে এক্সেলের প্রয়োজনীয়তা খুব বেশি অনুভব করি, তাই আমি মনে করি যে যে কোনো প্রফেশনালের জন্যই এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যে অকুপেশন এবং প্রফেশনের কথা বলেছিলাম, অ্যাডভান্স লেভেলের এক্সেল শেখা মানে হচ্ছে যে ইউ উইল বি এ প্রফেশনাল। এবং সেই প্রফেশনালের যে আর্নিং রেঞ্জটাও আমি বলেছি যে 50,000 থেকে ধরো 2-3 লাখ এরকম স্যালারি ড্র করতে পারবে যদি সেই লেভেলের এক্সপার্টাইজ অর্জন করতে পারো। সেই 60 জন প্রশিক্ষণার্থীর মধ্যে থেকে কিছু প্রশিক্ষণার্থী এরকম অ্যাডভান্স কোর্সে তোমরা যাও, এবং তোমাদের যে মধ্যে থেকে যে প্রশ্নটা আসছে, হবিগঞ্জ থেকে প্রশ্ন করছে যে কোথায় সেই প্রশিক্ষণগুলো করা যাবে, ইনশাল্লাহ আমি লুক ফর দ্যাট, এবং আই উইল হেল্প ইউ উইথ অ্যাড্রেস, হ্যাঁ, এবং রিকমেন্ড করব যে কোন কোন প্রতিষ্ঠানে গেলে তোমরা সেগুলো করতে পারবে। এবং আমি চেষ্টা করব যে এই সিলেট বিভাগের মধ্যেই কাছাকাছি লোকেশনে যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান এবং এক্সপার্ট গ্রুপ থাকে তাহলে তোমাদেরকে সাজেস্ট করব। আর আমার খুব ভালো লাগছে তোমাদের রেসপন্স দেখে, তোমাদের আগ্রহ দেখে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যে কয়দিন সময় আছে আমি আরো বিভিন্ন ধরনের সেশন নিয়ে আসব। আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন অত্যন্ত এক্সপার্ট, সিলেবাসটাকে কভার করার জন্য তারা অত্যন্ত আন্তরিকভাবে তোমাদেরকে এগিয়ে নিচ্ছেন। আর তার সাথে সাথে আউট অফ দ্য বক্স, এই সিলেবাসের বাইরেও আমাদের কিছু চিন্তা করতে হবে, এবং কেরিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে আমার যে কাউন্সিলিং গুলো, এগুলো তোমাদের হচ্ছে কর্মজীবনে প্রবেশ করার জন্য আশা করছি সহায়ক হবে। আমি আগামী সেশনটা উপস্থাপন করব উদ্যোক্তার উপরে। হ্যাঁ, যে তোমাদেরকে উদ্যোক্তা হতে হলে পারে, যারা আগ্রহী তারা উদ্যোক্তা হওয়ার যে বিভিন্ন ধাপ, এই সমস্ত বিষয় টপিকটা আমি দিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। COVID-19 পরিস্থিতি প্রিভেইলিং, এবং উই আর পাসিং থ্রু সেকেন্ড ফেজ অফ COVID-19, সো টেক কেয়ার অফ ইয়ারসেলফ। এবং একইভাবে তোমাদের পরিবার পরিজন তাদেরকেও অন্তত টেলিফোনে সতর্ক রাখো যে তারা যেন হচ্ছে যে ফ্রিকুয়েন্ট চলাচলা না করেন। তারপরে যে হেলথ প্রোটোকল যেগুলো আছেন, মাস্ক পরা, হাত ধোয়া, এগুলো যেন মেনে চলেন। কারণ তোমার পরিবারের সদস্যদের তুমি বললে তারা সহজেই শুনবেন, আমরা বলবো তোমাদের। আমরা চাই যে আমাদের 61 লাখ ভিডিপি সদস্য, আনসার ভিডিপি সদস্য সবাই নিরাপদে থাকুক, সুস্থ থাকুক। আর সেই সাথে হচ্ছে তাদের এলাকার যত সারা বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং নিরাপদ জীবন COVID-19 এই সময়ে কামনা করে আমি আজকের সেশন এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। বিরতি করো। বিরতি করো। ক্লাস বসে বসে শব্দ হবে, সাবধান। আসসালামু আলাইকুম স্যার, ক্লাস বিরতির জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। বিরতি করো। আসসালামু আলাইকুম স্যার।
আমি